সেশনে এখানের ম্যাথটা যেভাবে সাজাইছি, আমার বেসিক্যালি আইবিবি যখন সিলেবাসটা দিছিল, সিলেবাস দেখে আমি ম্যাথ সাজাইছি। তো তখন আইবিবি টেক্সট বইটা আসে নাই। তো এখানে ম্যাথে দুই একটা জিনিস হয়তো আমার এক্সট্রা আছে, তো আমরা এক্সট্রাটা ইগনোর করব। আমার আইবিবি টেক্সট বই যেভাবে করছে আমরা ওইটাই ফলো করব। এবং আমার এক্সট্রা বলতে ধরেন আমরা এক্সট্রা কিছু কাজ করছি ম্যাথ করতে গিয়ে, ওইটা আমি বলে দিব ম্যাথের মাঝখানে। আর ডেপ্রিসিয়েশনের ম্যাথটা এমন কোনো অ্যাকাউন্টিং এর পিওর অ্যাকাউন্টিং এর ম্যাথ মনে হবে না, একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ মনে হবে, আপনি পারবেন, সমস্যা হওয়ার কথা না। তো আমরা এখানে হচ্ছে আইমান কোম্পানি পারচেজ এ মেশিন। আমার 1 জানুয়ারি 2020 আমার একটা মেশিন পারচেজ করছে 2020-এর জানুয়ারিতে। সো আমার কত দিয়ে? 3 লাখ টাকা দিয়ে। ইনস্টলেশন কস্ট মেশিন হলো 20,000 টাকা। আমরা একটা থিওরি পড়ছিলাম মেশিনের কস্ট আমি মেশিনের কস্টের সাথে আমি কি করব, ইনস্টলেশন কস্টও আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে। এই মেশিনের কস্টের সাথে আমার ইনস্টলেশন কস্টটা আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, আমার মেশিনের খরচ মনে হবে আমার। আমি আবারও বলতেছি, মেশিনের আমার কেরিং খরচ, মেশিন আমি কিনে নিয়ে আনার পথে যে খরচটা হয়েছে, আমি ইনস্টল করতে যে খরচটা হয়েছে, সবগুলাই আমার কি মেশিনের সাথে যোগ হবে, সহজ কথায়। তো সে 3 লাখ টাকা দিয়ে মেশিন কিনছে, খরচ করছে 20,000 টাকা ইনস্টল করার জন্য। এক্সপেক্টেড লাইফ অফ দ্য মেশিন হলো 10 ইয়ার্স। আমার স্ক্র্যাপ ভ্যালু অফ দ্য মেবি 20,000। আমার স্ক্র্যাপ ভ্যালু হলো 20,000 টাকা। আমি এটা আমার মেশিনটা যখন পুরান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আমি এটা 20,000 টাকা বেচতে পারবো। আমার 10 বছর পরে, আমি আরো সহজ করে যদি বলি, 10 বছর পরে ওই ভাঙ্গাচুরা মেশিনটা আমি 20,000 টাকা বিক্রি করতে পারবো। দ্য অ্যাকাউন্ট পিরিয়ড অফ দ্য কোম্পানি ক্লোজ 31শে ডিসেম্বরে আমার ক্লোজ হয় প্রতি বছর অ্যাকাউন্টিং পিরিয়ড। তো আমাকে কি করতে বলছে, রিকোয়ারমেন্ট গুলা কি কি? আমরা ম্যাথ করার সময় দুইটা জিনিস ফলো করবো, একটা হলো কি দেওয়া আছে, কি দেয়া আছে, ঠিক আছে, আর কি করতে হবে, কি করতে হবে। 3 নাম্বার হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হলো আমার ফর্মুলা জানা লাগবে। ফর্মুলাতে ডেটা বসাবো, ম্যাথ হয়ে যাবে। এই তিনটা জিনিস আমার করা লাগবে, ঠিক আছে। তো আমার কি করতে বলছে, কি দেয়া আছে আমি 1 জানুয়ারি 2020 সালে মেশিন কিনছিলাম 3 লাখ টাকা দিয়ে। ইনস্টলেশন খরচ হয়েছে 20,000 টাকা। তো আমার 10 বছরের এটা আমার ভ্যালু মানে লাইফ, 10 বছর এটা আমি চালাইতে পারবো। 10 বছর পরে গিয়ে আমি বিক্রি করতে পারবো 20,000 টাকা। কি করতে হবে? এতে হলো আমার ডিটারমাইন দ্য টোটাল পারচেস প্রাইস অফ মেশিন। আমার টোটাল পারচেস প্রাইস বের করতে হবে, এটা আইবিবি সিলেবাস অনুযায়ী। আমার আইবিবি সিলেবাস এটা আছে পারচেস প্রাইস বের করা, সো এটা আমার করা লাগবে। প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন টেবিল ফর ফার্স্ট 4 ইয়ার। আমার 4 বছরের ডেপ্রিসিয়েশন টেবিল তৈরি করতে বলছে, এটা আমার আইবিবি তেও বলছে। দ্য প্রিপেয়ার নেসেসারি জার্নাল, এটা আমার আইবিবি টেক্সট বইয়ে নাই, বাট এটা আমরা করব, এভাবে আসতে পারে, ইন্টারের বইয়ে যেহেতু আছে, সো আমার জার্নাল আসতে পারে, ঠিক আছে। সো এটাও আমরা করব। সো যে পয়েন্টে ছিলাম আমরা আমরা তাহলে আমরা অনেক কিছু পেয়ে গেলাম। সো আমরা এখন ম্যাথে চলে যাব, সরাসরি ম্যাথে চলে যাব। সো আমরা টোটাল পারচেস প্রাইস বের করব। 1 নম্বরে বলছে পারচেস প্রাইস বের করার জন্য। সো আমি জানি পারচেস প্রাইস কি, আমি পারচেস করছি 3 লাখ টাকা দিয়ে, তার সাথে যোগ করবো হলো ইনস্টলেশন খরচ। সো আমার টোটাল পারচেস প্রাইস বের হয়ে যাবে আমার 3,20,000 টাকা। কারো কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই, এটা আমরা খুব ইজি, আমরা যোগ বিয়োগ করবো শুধু। ডেপ্রিসিয়েশন চার্ট আমরা বের করব। আমার আসলে ডেপ্রিসিয়েশন আমি বলছিলাম যে, কালকে বাবা, কালকে যাই, আজকে একটা ক্লাস করতেছি, পরীক্ষা এই যে তো ডেপ্রিসিয়েশন আমার লাইভ ক্লাস, যে সবাই আছে। সো ডেপ্রিসিয়েশন আমার বের করা লাগবে। সো আমি এখানে দেখছি যে আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু, কিভাবে বের করব? আমার টোটাল অ্যাসেটের ভ্যালু 3,20,000 টাকা, 3,20,000 টাকা। আমার স্ক্র্যাপ ভ্যালু 10 বছর পর এটা আমি ভাঙাচোরাটা বিক্রি করতে পারবো 20,000 টাকা। তো ডেপ্রিসিয়েবল ভ্যালু হলো আমার 3 লাখ টাকা। আমি পুরা 10 বছরে 3 লাখ টাকা ডেপ্রিসিয়েশন হিসেবে দেখাবো, ঠিক আছে। তো এই ডেপ্রিসিয়েবল ভ্যালুটা আমি এখানে 3 লাখ টাকা লিখছি, কিভাবে পাইছি? আমার 3,20,000 থেকে আমি স্ক্র্যাপ ভ্যালুটা বাদ দিছি, ঠিক আছে। তো আমার ইকোনমিক লাইফ হলো 10 বছর। আমি ইকুয়াল মেথডে করবো এখানে, এটা কিন্তু আমার স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন করব। স্ট্রেট লাইন মেথড মানে হইলো আমার প্রতি বছর সেম ডেপ্রিসিয়েশন হবে, প্রতি বছর ইচ ইয়ারে সেম ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। তো সেম ডেপ্রিসিয়েশন হবে মানে হইলো আমার 3 লাখ টাকা আমি 10 দিয়ে ভাগ দিব। সো 10 দিয়ে ভাগ দিলে প্রতি বছর আমার ডেপ্রিসিয়েশন হলো 3 লাখ টাকা, সরি 30,000 টাকা। সো ডেপ্রিসিয়েশন বেরিয়ে গেল আমার প্রতি বছর 30,000 টাকা। আপনার ম্যাথ এটাই আসবে, এত কঠিন কিছু না, এই ম্যাথটাই আসবে। আপনাকে বলবে ডেপ্রিসিয়েশন বের করতে, সো আপনি ডেপ্রিসিয়েশন বের করবেন। আপনি স্ট্রেট লাইন মেথডটা খুবই সহজ, আপনি শুধু নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ দিবেন, ডিভাইড করবেন কাকে? ডেপ্রিসিয়েবল ভ্যালুকে। ভাইয়া এই স্যার যে আমরা কি তোমার টোটাল বছর তিন কি না লাখকে দিয়ে ভাগ দিতে পারি না? যে 3,20,000 কে, না স্যার, 3 লাখকে দিয়ে ভাগ দিতে পারি না?
3 লাখ টাকা তো ভাগ দিয়েছি, 3 লাখকে 10 দিয়ে ভাগ দিয়েছি। না, আপনি বললেন 3,20,000 থেকে 20,000 বাদ দিয়ে 3 লাখ। আচ্ছা, আমার মেশিনের ভ্যালু কত, আমি একটু পেছনে চলে যাচ্ছি। মেশিনের ভ্যালু কত? মেশিনের ভ্যালু তো আমার 3,20,000 টাকা। আমরা জানি যে আমার এই যে টোটাল পারচেস প্রাইস অফ মেশিন, আমার মেশিনের ভ্যালু হলো 3,20,000 টাকা। ঠিক আছে। সো আমার স্ক্র্যাপ ভ্যালু, আমার একটা জিনিস চিন্তা করেন, আমি একটু পেছনে স্ট্রেট চলে লাইন গেলাম। মেথডে তো আপনার 4 বছরের জন্য কোনো দরকার হবে বলে মনে হয় না। না, স্ট্রেট লাইন মেথডে 4 বছরেরটা দেখাইতে বলছে, অঙ্কে 4 বছর দেখাইতে বললে আপনি 4 বছর দেখাবেন, 1 বছর হ্যাঁ দেখাইতে বললে প্রতি বছর দেখাইতে বললে প্রতি বছর দেখাবেন। ঠিক আছে। এটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে। প্রতি বছর তো সেমই হবে, প্রথম 4 বছর বলছে, প্রথম 4 বছর দেখাইলেন গড় করে, সমস্যা নেই। এই যে ইকোনমিক লাইফ টাইম ইয়ার 10 ইয়ার্স কি বলে দিবে? হ্যাঁ, এটা বলা আছে তো, আচ্ছা ঠিক লাইফ আছে টাইম ঠিক আছে 10 ইয়ার্স। আরেকটা জিনিস হলো আমার স্ক্র্যাপ ভ্যালু, যেটা আমি 10 বছর পরে যদি 20,000 টাকা বেচতে পারি, 10 ইয়ার্স এর পরে 20,000 টাকা বেচতে পারি, তো এটা তো ডেপ্রিসিয়েশন আনার দরকার নাই, এটা তো ডেপ্রিসিয়েশন না আমার। ঠিক আছে, ওইটা আমি আমি ওইটা তো আমি ডেপ্রিসিয়েশন না, আমার তো ভ্যালু কমবে না, ওইটা তো আমি বেচতে পারবো। এই কারণে 20,000 টাকা বাদ দিয়ে দেখাচ্ছি আর কি। ওকে স্যার। জি। এবার আমাকে বলছে প্রিপেয়ার নেসেসারি জার্নাল ফর দ্য ফার্স্ট 4 ইয়ার। 4 ইয়ারের জন্য নেসেসারি জার্নাল কি হবে? আমি যখন পারচেস করছি তখন কি পারচেসের জার্নাল হবে না? সো আমি যখন পারচেস করছি তখন পারচেসের জার্নাল হবে। সো আমি যখন পারচেস করছি তখন কি হবে? আমার মেশিন, আমি সরাসরি জার্নালে চলে যাই, মেশিন অ্যাকাউন্ট ডেবিট। আমি যখন জানুয়ারি 1 তারিখে পারচেস করছি 3,20,000 টাকা দিয়ে ইনস্টলেশন কস্ট সহ, সো মেশিন অ্যাকাউন্ট ডেবিট হবে আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, অথবা ব্যাংক অ্যাকাউন্ট। আমার এখানে বলা নাই আমি ক্যাশে পারচেস করছি না চেকে পারচেস করছি। সো ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট আমার ডেবিট ক্রেডিট হবে আর মেশিন অ্যাকাউন্ট ডেবিট হবে। আর ডেপ্রিসিয়েশন যখন আমি করতেছি ফার্স্ট ইয়ারে 2020 সালে যখন ডেপ্রিসিয়েশন করতেছি, সো 2020 সালে ডিসেম্বরে যখন ডেপ্রিসিয়েশন করতেছি, আমার দুইটা জার্নাল হবে। আমার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আর আমার ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। এটা আমি একটু ডিটেলে বলি। আমার ডেপ্রিসিয়েশন হলো খরচ, ডেপ্রিসিয়েশন হয়েছে 30,000 টাকা, মানে ডেপ্রিসিয়েশন হলো আমার এক্সপেন্স। সো আমার এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট। তো এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, আর আমি কি করতেছি, আমার কি হওয়ার কথা ছিল, মেশিন হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, যেহেতু মেশিনের ভ্যালু কমতেছে, মেশিন হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল নর্মাল নিয়মে। বাট ব্যবসা কোম্পানিগুলো কি করে, আমার তো 10 বছরের পরে আরেকটা মেশিন কিনা লাগবে, রাইট? তো আরেকটা মেশিন কি আমার যদি পারচেস করা লাগবে, ওই টাকাটা আমি হঠাৎ করে 3 লাখ টাকা পাবো না, আমার জন্য টাফ হয়ে যাবে জমানো। সো আমি এখন থেকে ফান্ড বিল্ড আপ করবো, আমি ফান্ড বিল্ড আপ করবো। ফান্ড বিল্ড আপ করবো কিভাবে? আমি তাহলে মেশিনের ভ্যালু আমি সেমই রাখলাম, মেশিনের ভ্যালু কমাবো না। আমি মেশিনের ভ্যালু 3 লাখ টাকায় থাকলো, আমি মেশিনকে ডেবিট ক্রেডিট করি নাই। আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করছি, ঠিক আছে, আমি মেশিনকে ক্রেডিট না করে আমি একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রিয়েট করতেছি, মানে একটা ফান্ড ক্রিয়েট করতেছি। রিজার্ভ যেমন ফান্ড, এটাও একটা ফান্ড, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা ফান্ড ক্রিয়েট করতেছি। ঠিক আছে, যাতে আমি 3 বছর পরে কি করতে পারি, আমি সেম 3 লাখ টাকা দিয়ে আরেকটা মেশিন কিনতে পারি। সো আমার চার্জ ডেপ্রিসিয়েশন, আমি ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি। তো আমি যে ফান্ডটা বিল্ড আপ করতেছি, ফান্ডের টাকাটা কোত্থেকে আসবে, আমার ইনকাম থেকে আসবে। সো ইনকাম আমার ডেবিট করে ফেলতেছি, ইনকাম তো নর্মালি ক্রেডিট হয়, ইনকাম সামারি ডেবিট, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমি ক্রেডিট করতেছি। আমি ডেপ্রিসিয়েশন আমি কে ক্রেডিট করতেছি, সো আমি খরচ হিসেবে দেখাচ্ছি না, আমি সরাসরি ইনকামকে কমাই দিচ্ছি। আর ইনকাম থেকে আমি ফান্ডের ইনকাম থেকে টাকাটা, এই 30,000 টাকা ইনকাম থেকে কোথায় ট্রান্সফার করতেছি, আমার ফান্ডে ট্রান্সফার করতেছি। ফান্ডের নাম কি? একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো সেম ভাবে আমি পরে কি করব, আমার তারপরের বছরে আমি সেম ভাবে করব। আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন সেম জার্নাল যাবে তো আমার, সেম জার্নাল আমার 4 বছর ধরে করব। সো শর্ট করে কোশ্চেন করবেন, যে কোনো বুঝছেন কিনা, যদি বুঝেন বলবেন বুঝবেন, আমি সামনে যাব, আর যদি বলেন বুঝে নাই আমি আরেকবার একটু রিপিট করবেন, ভাইয়া আবার একটু বলেন। আবার একটু রিপিট করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা মেসেজ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কেন ক্রেডিট হলো, ইনকাম আর অ্যাকুমুলেটেড এই লাস্টের আচ্ছা জানো? ঠিক আছে, আমি আমি আরেকবার বলতেছি। সো আমরা যেটা করব, মেসেজ দিব সবাই, আমি যখন কোশ্চেন আস্ক করব সবাই মেসেজ দিব, ঠিক আছে? সাউন্ড করা স্যার মানে একটা সবাই। কোশ্চেন ছিল, জি।
স্যার এই যে এর আগে জানালে সামারি করে নেয়, কিন্তু এই অ্যাকাউন্টটা জানালে আবার সামারি করছে। আমরা কি আসলে পরীক্ষায় সামারি করব জানালের ক্ষেত্রে, সামারি না তো, নাকি ডেসক্রিপশন দিব আর কি, চার্জ ডেপ্রিসিয়েশন ডেসক্রিপশন দিব। না ওই যে টোটালটা যে নিচে লিখছে 5,60,000। ও না, জানালে সামারি হয় না, এটা কেন, এটা ভুল করে করা হয়েছে, সামারি হয় না। আচ্ছা, আর একটা জিনিস আমার একটু আচ্ছা, ভুল করে না, এটা না ধরেন এক এক বই এক এক ভাবে লেখছে, তো আমরা তো কোনো বই থেকে নিছি, এই কারণে ঝামেলা হয়েছে আর কি। জি বলেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে স্যার, ওই যে মেশিন পাচ্ছে যে এখানে আমরা ওই যে 20,000 যোগ করে দেন 20,000 বিয়োগ করছি, এটা কি আপনার সাউন্ড বোঝা যাচ্ছে না। আমরা কোশ্চেন গুলো পরে করি, আপনি মেসেজ দেন, মেসেজে কোশ্চেন করেন। আমরা একটা কোশ্চেন পাইছি, এটা আমি ক্লিয়ার করি, হ্যাঁ, তারপরে অন্যটাতে যাচ্ছি। সো আমি যে পয়েন্টে ছিলাম, আমি যে 30,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করছি, সো এটা জানাল হওয়ার কথা ছিল কি, যে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 30,000 টাকা, আর আমার মেশিন ক্রেডিট। তাহলে কারো কোনো কোশ্চেন থাকতো না, রাইট? সবাই বুঝতে পারছি? আমার ডেপ্রিসিয়েশন খরচ হচ্ছে, এরকমই হওয়ার কথা ছিল, কিন্তু এটা হওয়াতে মানে কনফিউজ হয়ে হ্যাঁ গেছি। হ্যাঁ। সো যেটা হয়েছে, আমি কেন একুমুলেটেড ডেপ্রিসিয়েশন করতেছি, ব্যবসায়ীরা অনেক সময় কি করে থাকে, আমি আম, আমার মেশিন তো একটা লাগবে 10 বছর পরে, 10 ইয়ার্স পরে যখন মেশিনটা নষ্ট হয়ে যাবে, আমি যখন সেল করে দিব 20,000 টাকায়, আমার তো আরেকটা মেশিন লাগবে, তো আমি তো হুট করে তো আরেকটা মেশিন কিনতে পারবো না। আমি যদি এভাবে করতে থাকি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, মেশিনারিজ ক্রেডিট, তাহলে এক সময় মেশিন জিরো হয়ে যাবে, রাইট? আমি মেশিনকে ক্রিয়েট করতেছি মানে সম্পদ কমাই ফেলতেছি, সম্পদ কমাইতে কমাইতে একসময় জিরো হয়ে যাবে, আর আমার খরচ আস্তে আস্তে আমি প্রতি বছর খরচ হিসেবে দেখাচ্ছি। সো আমার দেখা যাচ্ছে খরচ প্রতি বছর দেখাচ্ছি, আর মেশিন ওই দিকটা অ্যাসেটের ভ্যালু কমতেছে। সো একসময় আমার জিরো হয়ে যাবে, সো আমার আমার ব্যবসা রান হবে না, আমি হঠাৎ করে 3 লাখ টাকা কোথাও পাবো না। এই কারণে আমি কি করতেছি, একটা ফান্ড বিল্ড আপ করতেছি। ঠিক আছে, ফান্ড বিল্ড আপ করলে, আমি যদি ফান্ড বিল্ড আপ করি, তখন আমার ডেপ্রিসিয়েশনের চার্জ, মানে জার্নালটা এরকম হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। সো আমি কি করলাম, আমি ডেপ্রিসিয়েশন খরচ হিসেবে দেখাইলাম, আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমি ক্রেডিট হিসেবে দেখাইলাম। আর আমি এই ডেপ্রিসিয়েশন খরচটা আমি কোত্থেকে নিয়ে আসলাম, ইনকাম থেকে নিয়ে আসলাম। আমার তো এই ডেপ্রিসিয়েশন ফান্ড ক্রিয়েট করা লাগবে, ফান্ডের টাকাটা কোত্থেকে পাবো, ফান্ডের টাকাটা আমি ইনকাম সামারি অ্যাকাউন্ট থেকে নিয়ে আসবো, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমি মাইনাস করে দিব, ক্রেডিট করে ফেলবো, মানে জিরো হয়ে যাবে। এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে কাটাকাটি যাবে, তো আমার ইনকাম থেকে ফান্ডে টাকাটা চলে যাবে। আচ্ছা ভাইয়া, নোটবুকে না 2010, 11, 2011, 2012, 2013। আচ্ছা, এটা ভুল করছে, এটা 2010 হবে না, 20 হবে আর কি। জি জি। 2020, 11, 12 হবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা হলো, আমার এই জাবেদা গুলো আসবে না, নর্মালি জাবেদা আইবিবি টেক্সট বইয়ে নাই, জাবেদা করতে বলে নাই, জাবেদা আলাদা জার্নাল। সো এগুলো আসবে না, আমরা পরের ম্যাথ থেকে জাবেদা করবো না, শুধু ডেপ্রিসিয়েশনের ম্যাথটাই করবো, ঠিক আছে? একবারে ফার্স্ট এডিশন ছিল আমার, আমি একবারে নতুন ছিলাম, তো আমার কাছে মনে হয়েছে ইন্টারের বই যেটা এভাবে আসে, হয়তো আপনাদের পরীক্ষায় এভাবে আসবে, এই কারণে আমি জার্নাল আনছিলাম। সো আমরা আপনি চাইলে করতে পারেন, শুধু অথবা ডেপ্রিসিয়েশনের ম্যাথ পর্যন্ত করলেও হবে, আপনি চাইলে না করলেও হবে। আচ্ছা, জার্নাল ভাই, একটা স্যার মিনিট। গতকালকে আমি এখন অ্যাকুমুলেটেড বুঝতে পারছি না। ডেপ্রিসিয়েশনের জায়গায় যেহেতু আমরা এটা, কারো কথাই বোঝা যায় না, আপনার ভাইয়া মেসেজ দেন, একটু মেসেজ দেন পরের ম্যাথে যান। যে আমরা পরের ম্যাথে যাচ্ছি, ঠিক আছে? তো একজনে কোশ্চেন করছিলেন, আমি একটু কোশ্চেন অ্যান্সার সেশনে যাই, সমস্যা নাই, মেসেজে তো আমাদের ডিস্টার্ব হয় না, সো আমরা মেসেজের অ্যান্সারে যাইতে পারি, ঠিক আছে? সো আমরা মেসেজের অ্যান্সারে যাব। সো একজন বলছেন যে ডিসেম্বরের কি হয় নাকি, আমার ডেপ্রিসিয়েশন কি একই বছরের ডিসেম্বরের তারিখে হবে কিনা। সো ডেপ্রিসিয়েশনটা কি, ধরেন আমার অ্যাকাউন্টিং ইয়ার অনুযায়ী হয়, ধরেন আপনার অ্যাকাউন্টিং ইয়ার যদি ক্লোজ হয় ডিসেম্বরে, তাহলে ডিসেম্বরে গিয়ে আমি ডেপ্রিসিয়েশন করব। আমি যদি জানুয়ারির 1 তারিখে অ্যাসেটটা কিনে থাকি, তাহলে আমি পুরো বছরের ডেপ্রিসিয়েশন করব। আমি যদি জুলাইতে যদি আমি অ্যাসেটটা কিনে থাকি, তাহলে 6 মাসের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব, ঠিক আছে? সো জার্নালের ডেট ঠিক টাইম বলছেন, আচ্ছা ঠিক আছে, এটা আমরা কারেকশন করে নিব, ইনফ্যাক্ট আমরা জার্নালই করবো না। তো লেজারে আমি গেলাম না, আসলে এগুলো আমার এক্সট্রা ম্যাথ ছিল, সো এগুলো আমার লাগবে না, ঠিক আছে? জার্নাল আমার জার্নালটা তো সেম। সো জার্নাল যদি আপনি শিখে, আপনার কাছে যদি মনে হয় ইজি টু আন্ডারস্ট্যান্ড, আপনি করবেন, না হয় আদারওয়াইজ দরকার নেই। সো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। পহেলা জানুয়ারি বুঝা সুন্দর হয় আর কি। পহেলা জানুয়ারি 2019-এ, আমরা একটু সাউন্ড করবো না, পহেলা জানুয়ারি 2019-এ স্কাইলাইট লিমিটেড পারচেজ এ মেশিন, 3 লাখ টাকা দিয়ে মেশিন পারচেজ করছে। ইনস্টলেশন কস্ট হইলো তার কত, 50,000 টাকা। কেরিজ ইন্স্যুরেন্স এবং আদার কস্ট হইলো তার আরো 50,000 টাকা। এক্সপেক্টেড লাইফ টাইম অফ দ্য মেশিন 10 ইয়ার্স।
আমার 1 এপ্রিল 2020-এ 1 এপ্রিল 2020 এবং 1 অক্টোবর 2020-এ কোম্পানি পারচেজ অ্যানাদার 2 মেশিন, আর দুইটা মেশিন কিনছে 2 লাখ টাকা এবং 1,20,000 টাকায়। একটু খেয়াল করার চেষ্টা করি জিনিসগুলা। আমি 1 জানুয়ারি 2019-এ কিনছিলাম হলো একটা মেশিন 3 লাখ টাকা দিয়ে, যেটার আমার খরচ ছিল আমার ইনস্টলেশনে 50,000, ইন্স্যুরেন্স টু ইন্স্যুরেন্স মিলে হলো 50,000। তার মানে এই মেশিনের প্রাইস পড়ছে 4 লাখ টাকা, রাইট? এই মেশিনের প্রাইস পড়ছে 4 লাখ টাকা। আমি 19-এর পরে 20-এ এসে 20-এর 1 এপ্রিলে এসে আমি কি করছি, আরেকটা মেশিন কিনছি 2 লাখ টাকা দিয়ে। আর আমি 1 অক্টোবরে 21 সালে এসে আরেকটা মেশিন কিনছি 1,20,000 টাকা দিয়ে। ডেপ্রিসিয়েশন রেট সেম, আমার সেম এস ফার্স্ট মেশিন। ডেপ্রিসিয়েশন রেটটা সেম, 10% হবে সব বছরের জন্য। দা 10 ইয়ার্স আর কি, ডেপ্রিসিয়েশন মেশিনের লাইফ হলো 10 ইয়ার্স। দা অ্যাকাউন্টিং পিরিয়ড হলো আমার ডিসেম্বরে ক্লোজ হয়। সো আমার এখানে আমাকে কি করতে বলছে, ডিটারমাইন দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন, আমার রেট বের করতে বলছে, পার্সেন্টেজ বের করতে বলছে। আন্ডার দ্য স্ট্রেট লাইন মেথডে পার্সেন্টেজ বের করতে বলছে। ডিটারমাইন দ্য ফার্স্ট 4 ইয়ার ডেপ্রিসিয়েশন আন্ডার দ্য স্ট্রেট লাইন মেথড, প্রথম 4 বছরের ডেপ্রিসিয়েশন বের করতে বলছে। প্রিপেয়ার দ্য ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ফাইনাল ইয়ার 4 ইয়ার। আচ্ছা, এটা আমার লাগবে না, এটা আমার আইবিবির বইয়ে নাই, সিলেবাসে নাই, সো এটা লাগবে না। ঠিক আছে, আমরা 3 নাম্বারটা সলভ করবো না, আমরা প্রথম দুইটা সলভ করবো। প্রথম হলো আমাকে ডিটারমাইন দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন, আমার ইয়ার দেওয়া আছে। সো আমরা আগের ম্যাথে কি করছিলাম, আমার ডেপ্রিসিয়েশন হয়েছে, আমার আগের পূর্বের ম্যাথে কি ছিল, ডেপ্রিসিয়েশন টোটাল ছিল 3 লাখ টাকা, আমার 10 বছরে আমি 10 দিয়ে ডিভাইড করছি, আমার প্রতি বছরে ডেপ্রিসিয়েশন বের হয়ে গেছে। বাট এই ম্যাথে এসে বলতেছে আমার রেট বের করে দেখাও। সো আমার রেটের ফর্মুলা কি, রেট অফ ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে আমার রেটের ফর্মুলাটা হলো 1 ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ ইন্টু 100। সো আমার 1 ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ হলো 10 ইয়ার্স, আর ইন্টু 100, সো 10% আসতেছে। আপনার মনে কোশ্চেন থাকতে পারে, সমীর ভাই যদি আমার এটা 5 ইয়ার্সের জন্য হইতো, আমার যদি এখানে মেশিনের লাইফ যদি 5 ইয়ার্স হইতো, তাহলে ফর্মুলাটা কি ছিল, আমার যদি 5 ইয়ারের জন্য হইতো, পরীক্ষায় যদি 5 ইয়ার্সের জন্য আসে, তাহলে এক্সপেক্টেড লাইফ হবে 5 ইয়ার্স ইন্টু 100%। তখন কি হবে আমার, এটা আমার ধরেন 20% হবে। এই ম্যাথে 10 ইয়ার্স এর কোথায় কোথায় লেখা আছে আমি তো বুঝতে পারছি না। 10 ইয়ার্স, এই যে আমার এখানে দেখেন, এই যে মেশিন লাইফ, এক্সপেক্টেড লাইফ টাইম অফ মেশিন হলো 10 ইয়ার্স। ঠিক আছে, আচ্ছা আপনারা খুঁজে পাচ্ছেন না, মানে এই সাউন্ড গুলা করবেন না প্লিজ, আপনি শুনে যান, আমি তো মুখে বলতেছি, সো আপনি পরে বের করতে পারবেন। যদি সবাই আমরা সাউন্ড করি তাহলে ক্লাসটাই নিতে পারবো না। আপনি রেকর্ডিং যখন শুনবেন তখন আপনার জন্য ডিস্ট্রাক্ট হবে। আপনি স্ক্রিনের দিকে তাকান, আপনারা যদি বইয়ের দিকে তাকান তাহলে ক্লাসটা সুন্দরভাবে করা যাবে না। আমার মুখের কথাগুলো শোনেন, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাকে যদি যখন বলা হবে ডেপ্রিসিয়েশন রেট বের করার জন্য, তখন আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব। আমার রেট অফ ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে 1 ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ টাইম ইন্টু 100। ঠিক আছে, সো আমি আপনাকে একটা বিকল্প শিখাই দিলাম। আমার লাইফ টাইম যদি 5 ইয়ার্স বলা হয়, অন্য কোনো ম্যাথে পরীক্ষাতে যদি 5 ইয়ার্স আসে, তখন আপনি 1 ডিভাইডেড বাই 5 দিবেন, সো এখানে 20% হবে। সো ডেপ্রিসিয়েশন চার্টে আমি গেলাম, এখন ডেপ্রিসিয়েশন চার্টটা একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট কেমন হবে, আমি বলছিলাম 2019 সালে, একটু মনে রাখার ব্যাপার আছে। 2019 সালের জানুয়ারিতে আমি কি করছি, 4 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনছিলাম, রাইট? ওইখানে কিন্তু আমার সেলভেজ ভ্যালুর কথা বলে নাই। এখানে কোথাও কি সেলভেজ ভ্যালুর কথা ছিল? সেলভেজ ভ্যালুর কথা কিন্তু বলে নাই, যে আমার আমার এটা না তো স্যার 10 ইয়ার্স হলো লাইফ, সো 10 ইয়ার্স যেহেতু বয়স, 10 ইয়ার্স পরে আমার সেলভেজ ভ্যালু কত টাকা বেচতে পারবো এটা আমার বলা নাই। তো এই কারণে আমি কি করতেছি না, আমার সেলভেজ ভ্যালু বাদ দিচ্ছি না। 4 লাখ টাকায় আমার হলো টোটাল ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু মানে পুরো ভ্যালুটাই ডেপ্রিসিয়েট হবে। রেট অফ ডেপ্রিসিয়েশন 10%, সো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমি কিভাবে পাবো, 4 লাখ টাকা আমি 10% দিয়ে গুণ দিচ্ছি, সো আমি 40,000 টাকা পাচ্ছি। এক্স্যাক্টলি সেম হবে, আমি 4 লাখকে যদি আমি 10 দিয়ে ডিভাইড করতাম তাহলে 40,000 টাকা হইতো। সো আমার ফার্স্ট ইয়ারে কোনো সমস্যা নেই, আমার ফার্স্ট ইয়ারে কোনো প্রবলেম নাই। সেকেন্ড ইয়ারে দেখেন, সেকেন্ড ইয়ারে এসে কি করছিলাম আমি, একটু আমি আমার ম্যাথে চলে যাই। সেকেন্ড ইয়ারে এসে আমি 2020 সালে এসে এপ্রিল মাসে আমি একটা অ্যাসেট কিনছি 2 লাখ টাকা দিয়ে। তো এপ্রিল যদি হয়, এপ্রিল একটু হাতে গণেন তো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে আমি 8 মাস, আমার 9 মাস হবে, তাই না? এপ্রিলের 1 তারিখ, তো এপ্রিলের 1 তারিখ, সো এপ্রিলও কাউন্ট হবে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সো আমি 9 মাস হবে, 9 মাস আমি অ্যাসেটটা ইউজ করছি 2020 সালে। ঠিক আছে, সো আমি এই যে 4 লাখ টাকা প্রথম যে অ্যাসেটটা ছিল 4 লাখ টাকার, ওইটা তো আমি পুরো বছর ইউজ করছি, সো এটা আমার 40,000 টাকা আমি ডেপ্রিসিয়েশন পাইছি, ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হলো সেকেন্ড যে আমি 2 লাখ টাকা দিয়ে কিনছি, সো এখানে একটা শূন্য কম পড়ছে, সরি। সো 2 লাখ টাকা দিয়ে যে অ্যাসেট কিনছি, এই 2 লাখ টাকার অ্যাসেটটা আমি কি করব,
আমি 10% ডেপ্রিসিয়েশন চার্জ করবো ঠিকই, কিন্তু 9 মাসের জন্য। 9 দিয়ে গুণ দিব, 12 দিয়ে ডিভাইড করবো, ঠিক আছে? সো আমি 9 দিয়ে গুণ করব, 12 দিয়ে ডিভাইড করব। তো আমি পাচ্ছি হলো কত? 15,000 টাকা। তাহলে সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন আমি পাচ্ছি কত? আমার টোটাল 55,000 টাকা। এবার আমি থার্ড ইয়ারে যাব, আমরা পুরো অঙ্কটা শেষ করবো, তারপর আপনার কোশ্চেন নিব। আমি থার্ড ইয়ারে দেখেন, আমি তো 19-এ শুরু করছিলাম, 19-এর পরে 20 গেল, 20-এর পরে 21। 21 সালের 1 অক্টোবরে আমি আরেকটা মেশিন কিনছি 1,20,000 টাকা দিয়ে। সো অক্টোবর একটু গণেন তো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস আমি থার্ড যে মেশিনটা কিনছি ওটা 3 মাস ইউজ করছি। সো আমি প্রথম যে মেশিনটা ইউজ করছি পুরো বছর ইউজ করছি, 10% ডিসকাউন্ট আমার 40,000 টাকা আসতেছে। সেকেন্ড যে 2 লাখ টাকা দিয়ে মেশিনটা কিনছিলাম, আমি বারে বারে একটা শূন্য কম লিখছি, 2 লাখ দিয়ে যে মেশিনটা কিনছিলাম ওইটা আমি ইউজ করছি হলো পুরো বছর। সো এখানে আমার 20,000 টাকা ডেপ্রিসিয়েশন। বাট থার্ড যে 1,20,000 দিয়ে আমি মেশিনটা কিনছি এটা আমি ইউজ করতে পারছি 3 মাস। সো আমি 3 দিয়ে গুণ করব, আমি 12 দিয়ে ডিভাইড করব। সো আমি 3 মাস ইউজ করছি যেহেতু, আমি 3 মাসের ডেপ্রিসিয়েশনটা চার্জ করব 3,000 টাকা। সো আমার থার্ড ইয়ারে এসে আমি পুরো ডেপ্রিসিয়েশন পাচ্ছি 63,000 টাকা। এইবার আসি ফোর্থ ইয়ারে। ফোর্থ ইয়ারে 2022 সালে এসে আমি 3টা মেশিনই, এই 3টা মেশিনই আমি পুরো বছর ইউজ করছি, রাইট? পুরো বছর ইউজ করছি। সো এই কারণে আমার পুরো বছর আমার ডেপ্রিসিয়েশন চার্জ হবে 4 লাখ টাকা, 10% হলো 40,000 টাকা। পরের মেশিনে 2 লাখ টাকার 10% হলো আমার 20,000 টাকা। আর পরের মেশিনের 1,20,000 টাকার 10% হলো আমার 10,000, কেন লিখছি 12,000 হবে, সরি এটা 12,000 হবে। সো আমার এখানে 72,000 টাকা। সো আমার যোগফল ঠিক আছে, বাট ভিতরে ভুল আছে। সো আমার ফার্স্ট এডিশনের বই ছিল, আমরা এত প্রেসারে ছিলাম, আপনারা সবাই বই চাচ্ছিলেন। সো আমি এটা ভুল করা একদমই ঠিক হয় নাই আমার নোটে। সো আমি এক্সট্রিমলি সরি। সো এগুলো একটু ঠিক করে নিবেন, ঠিক আছে? আর এটা নিচে আন্ডারলাইন করা কেন স্যার? এই যে আচ্ছা, 72,000 নিচে 63,000 প্রতিটার নিচে আন্ডারলাইন করা আছে, প্রতিটার নিচে আন্ডারলাইন ডাবল দেওয়া আছে। ডাবল আন্ডারলাইন কেন দেওয়া হয়? এটা কি না দিলে হবে না দিতে হবে? না, ডাবলটা কি আমি এখানে ক্লোজ করে দিচ্ছি আর কি, এই বছরের হিসাব ক্লোজ করে দিচ্ছি। ডাবলটা যখন দিচ্ছি, আচ্ছা। ডাবল আন্ডারলাইন যখন করতেছি, আমি ওই বছরের হিসাবটা ক্লোজ করে দিচ্ছি, দেওয়া তার লাগবে। মানে 40,000-এর উপরে তো দিতে হইতো তাহলে স্যার। হ্যাঁ, আবার যোগফলটাও মিন করে, আমি এটা যে যোগফল এটাও মিন করে ডাবল আন্ডারলাইন করলে দেওয়া লাগবে এটা। এটা পরীক্ষার কাছে দিব? আপনি পরীক্ষা না দিলে যে নাম্বার কাটা যাবে তা না, এটা নিয়ম আর কি, দেওয়া লাগে। আচ্ছা। আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা ফার্স্ট মেশিনটা যখন ক্রয় করেছি তখন ইনস্টলেশন একটা চার্জ ছিল, আর একটা হচ্ছে ক্যারিং ইন্স্যুরেন্স, ওইটা হ্যাঁ, একটা চার্জ ছিল। জি। সেকেন্ড এবং থার্ড মেশিনের বেলা এই কথাটা বলা নাই, বাট একটা কথা বলা আছে যে ডেপ্রিসিয়েশন রেট ইজ সেম অ্যাজ ফার্স্ট মেশিন। সেক্ষেত্রে কি ওই কস্ট গুলো কি এখানে অ্যাড হওয়ার কথা ছিল নাকি না না আপনি না, যেভাবে আমাকে কিন্তু এখানে বলছে যে ডেপ্রিসিয়েশন রেট সেম হবে, আমার চার্জের কথা কিন্তু বলে নাই, বলা চার্জ নাই? জি। সেম হবে বলে নাই। সো আমরা মানে ধরেন যেটা বলা নাই ওইটা কনফিউশনে যাব না। আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে ম্যাথে ভুল হবে। ম্যাথে আমরা যেটা বলা থাকবে ওইটাই কাউন্ট করবো, যেটা বলা থাকবে না কাউন্ট করবো না। আচ্ছা ওকে, ভাই, থ্যাংক একটা প্রশ্ন ছিল। আমাদের যদি স্ক্র্যাপ ভ্যালু দেয়া থাকতো তাহলে সেটা কি আমরা বাদ দিয়ে নিতাম? জি, অবশ্যই বাদ দিয়ে দিতাম। আমার স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশনের মেথডে অবশ্যই স্ক্র্যাপ ভ্যালু বাদ দিব। আমি সেটা আপনাদের কি আরেকটা শুধু সাজেস্ট প্রথম করব। বছরই? জি, আমার একটা কোশ্চেন ছিল। মেসেজ করি, আমি তো মেসেজ, আমি সবগুলো মেসেজে অ্যান্সার দিব, একটু মেসেজ করি। ভাই যে ভাগ যে 12, ওটা ভাগ 12 হবে না, গুণ 9 হবে না? কোনটা? 9 মাসের জন্য আগে তো ভাগ 12 হবে, গুণ 9 হওয়ার কথা না? হ্যাঁ, আমি গুণ করছি তো, এই যে আমি 3 দিয়ে গুণ করছি, 12 দিয়ে ডিভাইড না না করছি। না 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 না, আপনি তো গুণ করেছেন 9 দিয়ে। ও, এটা তো 9 মাস ইউজ করছি তো, আমি আমার হাতে গুনে তাহলে দেখাইছিলাম আপনাকে, 9 দিয়ে গুণ করছি। না না না, আচ্ছা, আগে তো ভাগ হবে 12, দেন তো গুণ হবে 9। না না না, আমি উপরে 9 থাকা মানে তো 9 দিয়ে গুণ হওয়া, উপরে 9 থাকা মানে 9 দিয়ে গুণ করছি, ডিভাইড করছি 12 দিয়ে। আপনি 12 মাসে 9 মাস ইউজ করছেন, সো আপনি কি করবেন, 9 দিয়ে গুণ করবেন, 12 দিয়ে ভাগ করবেন, রাইট? ঠিক আছে, 12 ভাগ জি, 9, ঠিক 12 আছে, ভাগ ঠিক আছে, ঠিক আছে। সো যতটা কঠিন মনে হয়েছিল ডেপ্রিসিয়েশনের ম্যাথ, অতটা কিন্তু কঠিন না। এবং এক্স্যাক্টলি আমি জানি এখানে যারা সায়েন্সের আছেন, আর্টসের আছেন, ডেপ্রিসিয়েশনের ম্যাথ গুলো এক্স্যাক্টলি আমার অ্যাকাউন্টিং এর ম্যাথ মনে হচ্ছে না, যেটা নর্মাল ধরেন আমার হায়ার ম্যাথ অথবা অন্য কোনো ম্যাথের ম্যাথ। জার্নালটা কঠিন মনে হয়েছে স্যার, জার্নালটা কোনটা অ্যাসেট যাবে কোনটা এক্সপেন্স যাবে, লায়াবিলিটি, এটা নিয়ে। আচ্ছা, তাছাড়া স্যার একটা কথা আছে হলো যে আমার অ্যাকাউন্টিং এর প্রথম ফর্মুলা হলো জার্নাল, এবং সবচেয়ে বিগিনার মানে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট আর কি, জার্নাল করা, ডেবিট ক্রেডিট করা।
সো ডেবিট ক্রেডিটটা একটু কঠিন মনে হইতেই পারে, বাট আমি তো একটা সহজ ফর্মুলা দিয়ে দিছি। আপনি খাতার কোনায় আপনি ইকুয়েশনটা লিখবেন, লিখে আপনি করবেন যদি না পারেন আর। ঠিক আছে, তবে স্যার গত দিনের তুলনায় আজকে আমার কাছে অনেক ইজি লাগতেছে, আমি এটা নিজে ফিল করতেছি স্যার। তো এটা আমরা আশা করি সবার সবার জন্যই, আমি আশা করি যে আপনার করতে করতে ইজি হয়ে যাবে। সো আমি পরেরটা যাচ্ছি না, যেহেতু পরেরটা আমাদের সিলেবাসে নাই, সো আমি এটা কেটে দিলাম। ঠিক আছে, এটাতে আমরা আমরা শুধু শুধু এক্সট্রা কষ্ট করবো না, যেহেতু আইবি অলরেডি টেক্সট বই দিয়ে দিয়েছে, সো আমরা একটা গাইডলাইন পেয়ে গেছি। সো আমার নোটটা করার আগে যদি আমি টেক্সট বই পাইতাম বেটার ছিল, আমার কষ্টও কম হইতো। আমি অনেক স্টাডি করা লাগছে, অনেক কিছু স্টাডি করে আমি নোটটা লিখছি, বাট আইবি টেক্সট বই পাইলে আমি একটা ডিরেকশন পেয়ে যেতাম। সো আমরা তাহলে এক্সট্রা কোনো কিছু করবো না, যতটুকু দরকার ওটুকু করবো। আমরা আমরা ডেপ্রিসিয়েশন চার্ট পর্যন্ত করবো। জাবেদাটা আমরা করছি, একবারে আমার লস হয় নাই। জাবেদা কারণে কারণে আমরা ডেপ্রিসিয়েশনে জাবেদাগুলো শিখে ফেললাম। ঠিক আছে, সো আমরা জাবেদা করবো, বাট লেজার করার দরকার নেই। ভাইয়া জার্নালের ইকুয়েশনটা যদি একটু যে মনে রাখার জন্য সহজে আচ্ছা, এটা আমরা যদি আমরা ধরেন আমরা তো একটা ক্লাস কন্টিনিউ করতেছি, তো সবাইকে রিকোয়েস্ট করবো, ধরেন আমাদের যে এক্সট্রা মানে ক্লাসের বাইরে যে পড়াগুলা আমরা শুরুতে করি, শেষে করি, সমস্যা নেই। আমি আসি তো বললাম, আমি দরকার হলে 2 ঘন্টা থাকবো। যারা একবারেই বুঝেন না আমাকে বলবেন সমীর ভাই একটু থাকে না, আমি বুঝান, তো আমি থাকবো, সমস্যা নেই। আমির ভাই, আহ, এখন যদি আমি জাবেদা জাবেদা ধরেন ডেপ্রিসিয়েশনে ম্যাথ করতেছি, আমি যদি এখন আবার জাবেদাতে চলে যাই, না ইট উইল বি ভেরি টাফ ক্লাসটা শেষ আমির করা। ভাই, একটা কোয়েশ্চেন ছিল। আপনি বললেন যে এখন ওই আপনার জাবেদা করবো, খতিয়ান করবো না কেন? আমি বুঝলাম না। না না, এখানে আমার ডেপ্রিসিয়েশনের যে আমি লাস্টে বলছি প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মানে লেজার করতে বলতেছি, এটা আসলে আইবিবির সিলেবাসে নাই। আমি তো আইবিবির সিলেবাসে নাই এবং আইবিবির টেক্সট বইও নাই। সো এটা আমি ইন্টারের বই থেকে কপি করছিলাম। সো আমার মনে হয়েছিল যে এই টাইপের অঙ্ক আসতে পারে, বাট এখন যেহেতু আইবিবি অলরেডি টেক্সট বই দিছে, টেক্সট বই যেহেতু নাই, সো এটা আসবে না। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার, ক্লিয়ার। যে আমরা একটু সামনে আগাই, তা আমরা একটু ডেপ্রিসিয়েশনের ম্যাথটা শেষ করি। আপনি ধরেন আমি আমি একটা আমার কথাটা যদি শুনেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, জিনিসটা আমার লজিকটা শুনেন। আমরা অলরেডি 2টা ডেপ্রিসিয়েশনের ম্যাথ করছি, আরো 3টা 4টা ম্যাথ করব। তারপর আপনি দেখবেন যে সবকিছু মানে ফকফকা মনে হচ্ছে, ক্লিয়ার মনে হচ্ছে। সো আমাকে একটু সামনে আগাইতে দেন, দেখবেন যে আপনার আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, সো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। 1 জানুয়ারি 2021 সালে আমার জরিনা ইজ কোম্পানি লিমিটেড পারচেজ মেশিন এট 2,50,000 টাকা দিয়ে একটা মেশিন কিনছে, সহজ কথায় 1 জানুয়ারি 2021 সালে। ঠিক আছে, আমরা একটু মনে রাখবো জিনিসগুলা, ডেটা ডেট গুলা, কারণ মনে রাখলে সহজ হবে ম্যাথ করতে। সো 1 জানুয়ারি 2021 সালে আমি 2.5 লাখ টাকা দিয়ে এখানে মেশিন কিনছি, ইনস্টলেশন খরচ হচ্ছে 50,000 টাকা। রেট অফ ডেপ্রিসিয়েশন ডিক্রিজিং ব্যালেন্স মেথডে আমি করতেছি, ডিক্রিজিং ব্যালেন্স মেথডে ইজ 25%। আমাকে পার্সেন্টেজ বলে দিচ্ছে। সো আমরা চলে যাচ্ছি কিন্তু ডিক্রিজিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশনে চলে যাচ্ছি। অ্যাকাউন্টিং পিরিয়ড হলো ডিসেম্বরে শেষ হয় আমরা অ্যাকাউন্টিং পিরিয়ড আমরা জানি দুইটা পিরিয়ডে হয়। কেউ কেউ আমার জুন ইন্ডেক্স হিসাব রাখে, কেউ ডিসেম্বর ইন্ডেক্স হিসাব রাখে, বাট এই জরিনা এন্ড কোম্পানি আমার ডিসেম্বর ইন্ডেক্স হিসাব রাখে। সো রিকোয়ারমেন্ট গুলা কি কি? প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন চার্ট, আমার ডেপ্রিসিয়েশন চার্ট তৈরি করতে বলছে, জার্নাল তৈরি করতে বলছে। আমরা জার্নাল পর্যন্ত থাকবো, পরেরটা করবো না, অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন এটা করবো না। ঠিক আছে, আমি জার্নালও না করলে হবে, জার্নালটা না করলে হবে, আমি ডেপ্রিসিয়েশন পর্যন্ত করলেই হবে। সো ডেপ্রিসিয়েশন পর্যন্ত করবো আমি। সো আমার কি হয়েছিল, আমি কি করছি, আমি 2.5 লাখ টাকা দিয়ে মেশিন কিনছি, আমি 50,000 টাকা ইনস্টলেশন চার্জ দিছি, তাহলে টোটাল কত হয়েছে আমার? 3 লাখ টাকা। ওপেনিং ভ্যালু অফ ডেপ্রিসিয়েশন, ওপেনিং ভ্যালু অফ অ্যাসেট হলো আমার 3 লাখ টাকা 21 সালে। আমার ডেপ্রিসিয়েশন রেট হলো 25%। সো আমার 3 লাখ টাকার 25%, ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন হলো আমার 75,000 টাকা। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন? আশা করি কনফিউশন না, খুব সহজ একটা জিনিস। সো আমার ক্লোজিং ভ্যালু, আমি যেহেতু ডিক্লাইনিং ব্যালেন্স করতেছি, আমি পরের বছর চার্জ করব হলো তারপর থেকে আমার ক্লোজিং ব্যালেন্স কত আমার অ্যাসেটের। আমি যদি এই 75,000 টাকা ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন চার্জ করে ফেলছি, সো আমার 3 লাখ থেকে 75 বাদ দিলে আমি 2,25,000 টাকা আমি অ্যাসেটের ভ্যালু পাচ্ছি। সো আমি 2,25,000। হ্যাঁ, সো দ্বিতীয় বছরে ওপেনিং ভ্যালু অফ অ্যাসেট আমার কত? 2,25,000। ডিক্লাইনিং ব্যালেন্স মানে কি, একটু মিনিংটা বোঝার চেষ্টা করেন। ডিক্লাইনিং ব্যালেন্স মানে হলো অ্যাসেটের ব্যালেন্স কমে যাবে, অ্যাসেটের ব্যালেন্স আমার প্রতি বছর কমবে। আমরা স্ট্রেট লাইনে কি করছিলাম, প্রতি বছর অ্যাসেটের ভ্যালু 3 লাখ টাকাই ছিল, বাট ডিক্লাইনিং ব্যালেন্স মেথড মানে হইলো আমার অ্যাসেটের ভ্যালু প্রতি বছর আমি ডিক্লাইন করব। কোন অ্যামাউন্টে ডিক্লাইন করব? যে অ্যামাউন্ট আমি ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি ওই অ্যামাউন্ট আমি বাদ দিয়ে আমি ভ্যালুটা ধরবো। সো আমি ডেপ্রিসিয়েশন চার্জ করছিলাম 75,000 টাকা, আমি যদি 75 বাদ দেই 3 লাখ থেকে, সো আমি পাচ্ছি হলো 2,25,000 টাকা। সো আমি এটার উপর 25% চার্জ করব, সো আমি পাচ্ছি 56,250 টাকা। তাহলে আমি ওই দ্বিতীয় বছর শেষে আমি ভ্যালু পাচ্ছি অ্যাসেটের 1,68,750 টাকা। তৃতীয় বছর গিয়ে আমার এটা ওপেনিং হবে, এটার উপর আমি 25% চার্জ করব। সো আমি 25% চার্জ করলে আসতেছে 42,188 টাকা। সো আমার ক্লোজিং ভ্যালু হলো আমার 1,26,500
562 টাকা। সো এভাবে আমি কি করতেছি, আমার ডেপ্রিসিয়েশনটা আমি হিসাব করতেছি। শর্ট করে যদি কারোর কোশ্চেন থাকে বলতে পারেন যে বুঝি নাই, আরেকবার ভাইয়া বুঝান। ভাইয়া লাস্টের কলামে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওই যে 75,000, 1,31,250, 1,73,000, এটা কি ভাইয়া ওই ভ্যালু গুলা যোগ করে দিয়েছেন? হ্যাঁ, আমি এই এই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট গুলো যোগ করছি, এই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট গুলো যোগ করছি। প্রথম বছর 75, তার সাথে আমার যোগ হয়েছে 56,000, সো 1,31,000 হয়েছে, তার সাথে 42,000 যোগ হয়েছে, 1,88,000 টাকা হয়েছে। সো এই এই কলামটা কি করতে হবে আমাদের? আহ এটা করলেও পারেন, না করলেও পারেন, এটা এটা ম্যান্ডেটরি না। থ্যাংক ইউ ভাইয়া। যে আইবিবি টেক্সট বই করে নাই, সো আপনি না করলেও পারেন। সো আমি যদি জার্নালে যাই, জার্নাল তো আমাদের এমনিও শিখা লাগবে, তাই না? সো আমরা একটু জার্নালটা করি, সমস্যা নাই। সো মেশিন অ্যাকাউন্ট আমার 3 লাখ টাকা, আমরা জানি যে আমার 2.5 লাখ টাকা দিয়ে মেশিন কিনছে আর 50,000 টাকা ইনস্টলমেন্ট খরচ দিছি। মেশিন অ্যাকাউন্ট 3 লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট হইলো আমার আমার 3 লাখ টাকা। আমার ক্যাশ কমছে, মেশিনের বাড়ছে, ঠিক আছে? তো পারচেস করছি, আমি ধরে নিয়েছি যে এত বড় টাকা আমি ক্যাশে দেই নাই, আমি চেকে দিছি, এই কারণে আমি 3 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করছি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আমার ইনকাম অ্যাকাউন্ট ডেবিট, আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। সো সেম আগের মতোই করছি, সো এখানে কোনো ডিফারেন্স কিছু নাই। সো এটাই ছিল আমার জার্নাল। সো জার্নাল করব, শেষ। আপনারা যদি কিছু মনে না করেন, আমি পরের ম্যাথে চলে যাচ্ছি, কারণ কি এটা সেম আমার ডিক্লাইনিং ব্যালেন্সে। সো এটা যদি করি আমি ক্লিয়ার হয়ে যাব, তারপর যদি কোশ্চেন থাকে তাহলে এক কোশ্চেন করবো। হ্যাঁ ভাই, পরের ম্যাথে চলে যান। জি, আমি পরের ম্যাথে যাচ্ছি, কারণ সেম মেথডে তো। সো আপনি ওই ফার্স্ট ম্যাথে ক্লিয়ার না হলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। 1 জানুয়ারি 2021 সুফিয়া অ্যান্ড কোম্পানি পারচেস এ মেশিন, 90,000 টাকা দিয়ে মেশিন কিনছে। ইনস্টলেশন কস্ট এবং ক্যারিজ কস্ট হয়েছে ফর মেশিন 7,000 টাকা, 3,000 টাকা রেসপেক্টিভলি। তাহলে আমার ইনস্টলেশন কস্ট 7,000 টাকা, 3,000 টাকা ক্যারিং কস্ট, তাহলে টোটাল হলো 10,000 টাকা। ইকোনমিক লাইফ অফ দ্য মেশিন ইজ এক্সপেক্টেড 10 ইয়ার। স্ক্র্যাপ ভ্যালু এট দ্য এন্ড অফ লাইফ টাইম ইজ 5,000 টাকা। The company following decreasing method for depreciation, অ্যাকাউন্টিং পিরিয়ড ইন ডিসেম্বরে এন্ড হয়। সো আমাকে এখন ম্যাথ বের করতে বলছে। সো এই ম্যাথটা একটু পেঁচানো। সো আমি আমি সহজ করে দিচ্ছি আপনাদের। আমি তাইলে 90,000 দিয়ে মেশিন কিনছি, আমি 10,000 টাকা আমি ইনস্টলেশন এবং ক্যারিজ কস্ট দিছি, তার মানে মেশিনের ভ্যালু 1 লাখ টাকা। আর আমার কি হয়েছে 5,000 টাকা, আমার কি হয়েছে, আমার স্ক্র্যাপ ভ্যালু ছিল 5,000 টাকা, ঠিক আছে? সো দা কোম্পানি, আমরা কি করি, 31শে ডিসেম্বরে আমি হিসাব রাখি। তো এখানে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট কি, ধরেন আমি কি করছিলাম, আমি স্ট্রেট লাইনে যখন করছিলাম, স্ট্রেট লাইন মেথডে যখন করছিলাম, তখন আমি কি করছিলাম, স্ক্র্যাপ ভ্যালুটা বাদ দিছিলাম। আমি বলছিলাম যে স্ক্র্যাপ ভ্যালু তো ডেপ্রিসিয়েশন হয় না। সো স্ক্র্যাপ ভ্যালু আমি কি করব না, স্ক্র্যাপ ভ্যালু আমার কাউন্ট করব না। সো আমি স্ক্র্যাপ ভ্যালু, আমি পারচেস প্রাইস থেকে স্ক্র্যাপ ভ্যালু বাদ দিয়ে বাকিটার উপর আমি ডেপ্রিসিয়েশন চার্জ করছিলাম। বাট ডিক্লাইনিং মেথডে একটা জিনিস দেখেন, আমি ডিক্লাইনিং ব্যালেন্সে কিন্তু শুরুর বছরগুলোতে বেশি চার্জ করতেছি, পরের বছরগুলোতে কম চার্জ করতেছি। এই কারণে আমি এখানে স্ক্র্যাপ ভ্যালু, ডিক্লাইনিং মেথডে আমি স্ক্র্যাপ ভ্যালু কাউন্ট করি না। আমি একটা শব্দ লিখলাম নো কাউন্ট অফ স্ক্র্যাপ ভ্যালু। আমি স্ক্র্যাপ ভ্যালু বাদ দিই না, আমি কাউন্টই করি না। স্ক্র্যাপ ভ্যালু কত হবে এটা আমি কাউন্ট করি না, ঠিক আছে? তো এটা একটু মনে রাখার বিষয়। তাহলে আমার আমার রিকোয়ারমেন্ট গুলো কি, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল পারচেস প্রাইস, মেশিনের পারচেস প্রাইস কত, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য টাইম পিরিয়ড, প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, আমরা এটা করবো না, 2 নাম্বারটা করবো না। প্রিপেয়ার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য পিরিয়ড, এটাও করবো না। সো আমি ডেপ্রিসিয়েশন চার্টটা শুধু তৈরি করবো, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন চার্টটা এখানে আছে, আমরা এটা শুধু তৈরি করবো। তো আমি পারচেস করছি, মেশিন হলো আমার 90,000 টাকা দিয়ে, আমার ইনস্টলেশন খরচ 7,000 টাকা, আর ক্যারিং খরচ 3,000 টাকা, টোটাল আমার পারচেস প্রাইস হলো 1 লাখ টাকা। তো আমি এখানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করব না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করব না। আমার রেট অফ ডেপ্রিসিয়েশন কত, আমার এক্সপেক্টেড লাইফ, আমরা একটা শিখছিলাম রেট অফ ডেপ্রিসিয়েশন। সো আমার রেট অফ ডেপ্রিসিয়েশন এক্সপেক্টেড লাইফ 2 দিয়ে গুণ করছি। সো ডেপ্রিসিয়েশন চার্ট আমি কি করব, আচ্ছা এটা একটু বুঝাই। আমার ডেপ্রিসিয়েশন রেট কত হবে, 2 দিয়ে কেন গুণ করছে? রেট তো আচ্ছা ডাবল ডিক্লাইনিং, তো এটা হলো ডিক্লাইনিং মেথড, তো এটা আমার ফর্মুলার 2, এটা হলো ফর্মুলার 2 আর কি, ঠিক আছে? ফর্মুলার 2, এটা আমার ডাবল ডিক্লাইনিং মেথডে করছি আর কি।
ডাবল ডিক্লাইনিং মেথডে করছি, ডাবল ডিক্লাইনিং মেথড। এটাকে উল্লেখ থাকবে? হ্যাঁ উল্লেখ থাকবে, বলে দিবে। আমার এই মেথড যদিও বলে নাই ডাবল ডিক্লাইনিং কিনা, বলে নাই। এটা যদি নর্মাল ডিক্লাইনিং হতো তাহলে কি আর 2 হতো না? ডাবলের জন্য 2 হয়েছে নাকি? হ্যাঁ ডাবলের জন্য 2 হয়েছে, ঠিক আছে। স্যার তাহলে কোশ্চেনে না বললে আমরা যদি ডাবল করি সেটা কি আমাদের জন্য ভুল হবে না? আচ্ছা কোশ্চেনে না বলে ডাবল করার দরকার নেই, আমরা শুধু ডেপ্রিসিয়েশন চার্জ করবো, ঠিক আছে। কোশ্চেনে না বলে দরকার নেই। সো এটাও সেম, আমার ফার্স্ট এডিশন বলে আসলে এগুলা আরেকটু চেক করা দরকার ছিল। সো আমার 1 লাখ টাকা ভ্যালু, আমি রেট 20%, সো আমি 20,000 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর 16,000 টাকা। সো দ্বিতীয় বছর গিয়ে আমি শুরুতে 80,000 টাকা থাকতেছে, 20,000 টাকা যদি ডেপ্রিসিয়েশন চার্জ করে ফেলছি। সো দ্বিতীয় বছর 80,000-এর উপর আমি 20% চার্জ করতেছি, তৃতীয় বছর 64,000 টাকার উপর আমি 20% চার্জ করতেছি। এভাবে আমি আমার ব্যালেন্সটা ডিক্লাইন করতেছি। স্যার একটা কনফিউশন ছিল স্যার, ওই যে স্ক্র্যাপ লাইনটা যেটা বলছিলেন, নো কাউন্ট কি যেন বলছিলেন, এটা একটু শুনতে পারি নাই। হ্যাঁ স্ক্র্যাপ এই ভ্যালু ক্ষেত্রে কাউন্ট হয় না ডিক্লাইনিং মেথডে, স্ক্র্যাপ ভ্যালুটা কাউন্ট হয় না। এটা কি স্যার স্ট্রেট লাইন না? আগে তো স্ট্রেট লাইনে স্ট্রেট কাউন্ট লাইনটা, হয়, স্ট্রেট লাইনে কাউন্ট হয়, ডিক্লাইনিং মেথডে কাউন্ট হয় না। আচ্ছা এটা ডিক্লাইনিং মেথডে করাইছে। হ্যাঁ এটা ডিক্লাইনিং মেথড করাইছে। স্যার তার মানে কি শেষে এটা সেল করা যাবে না? তাই না প্রাইসটা লজিকটা কি, আমি শুরুর বছরতেও বেশি স্যার ডেপ্রিসিয়েশন দেখাই। ডিপ্রেশন চার্টটা একবার বলেন স্যার, ডিপ্রেশন চার্টটা। আচ্ছা চারটা আমি আরেকটা বুঝাচ্ছি। আমি প্রথম শুরুর বছরগুলোতে বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি, এই কারণে এটা আমার আমি শেষের আমার স্ক্র্যাপ ভ্যালু কত আছে ওটা বাদ দিচ্ছি না আর কি। আচ্ছা চারটা হলো আমার আমার অ্যাসেটের ভ্যালু 1 লাখ টাকা, সো 20% ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি। সো আমার ডেপ্রিসিয়েশন আমার 20% আমি যদি চার্জ করতেছি 20,000 টাকা আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে। ফার্স্ট ইয়ার নিয়ে কারণ সমস্যা নাই। 20,000 টাকা যদি আমি আমার এই প্রথম বছরের অ্যাসেট ভ্যালু থেকে বাদ দিই, আমি 80,000 টাকা পাবো। সেকেন্ড বছরে আমি 80,000 টাকার উপর চার্জ করবো, কারণ আমি তো ডিক্লাইনিং ব্যালেন্স বলতেছি। ডিক্লাইনিং ব্যালেন্স মানে অ্যাসেটের ব্যালেন্স কমে যাবে আস্তে আস্তে, কোন অ্যামাউন্টে কমবে, ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টে কমবে। হ্যাঁ এইভাবে কাউন্ট করলে একটা সময় পড়ে যেত আমাদের তো মেশিনটা 0 হয়ে যাবে, তাহলে আমাদের স্ক্র্যাপ ভ্যালুটা কি নাই হয়ে যাবে না? আহ, তখন আমরা স্ক্র্যাপ ভ্যালু নাই হয়ে যাবে ওইটা না, আমরা ওইটা পড়বো। আপনার যে কোশ্চেনটা ওইটা আমরা আলাদা সেপারেট ম্যাথে করবো, তখন আমরা গেইন লস বের করি, গেইন হচ্ছে না লস হচ্ছে তখন বের করি, ঠিক আছে। ওইটা আলাদা ম্যাথে আছে, আমি তখন আলোচনা করবো। ভাই এখানে 10% হওয়ার কথা না 20% না হয়ে, যেহেতু এখানে 2 হবে না আচ্ছা, বলছিলেন। আমার কোশ্চেনে এটা ডাবল ডিক্লাইনিং। হ্যাঁ আমার কোশ্চেনে আমি একটা অ্যাড করে দিলাম, আমার এখানে বইয়ে বলুইছে এটা ডিক্রিজিং ডাবল ডিক্লাইনিং মেথড হবে, ডাবল ডিক্লাইনিং মেথড, ঠিক আছে। ডাবল ডিক্লাইনিং কি ভাইয়া আমাদের সিলেবাসে আছে? হ্যাঁ আছে, আইবিবি টেক্সট বই আছে। স্যার তাহলে ডাবল ডিক্লাইনিং উল্লেখ করলে আমরা ওখানে 2 গুণ করে দেবো, এভাবে তো গুণ ডাবল করে হয়ে দিব, যাবে স্যার। জি। স্যার আরেকটা ব্যাপার স্যার, ডিক্লাইনিং মেথড হইলেই আমার স্ক্র্যাপ ভ্যালুটা বাদ যাবে না। বাদ যাবে না। ঠিক আছে। আমরা চলে যাচ্ছি সাম অফ ইয়ার মেথড। এটা আছে আইবিবি টেক্সট বইয়ে আছে, আমি চেক করে দেখছি সাম অফ ইয়ার মেথড ওরা করছে। সো এটা আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে, এটা আসবে পরীক্ষায়। 1 জানুয়ারি 2019 সালে আমার বাদন ম্যানুফ্যাকচারিং কোম্পানি পারচেজে নিউ মেশিন এর টাকা 6,80,000 টাকা দিয়ে কিনছে। এক্সপেক্টেড ওয়ার্কিং লাইফ হলো 4 ইয়ার এবং এন্ড অফ দ্য ওয়ার্কিং লাইফ স্ক্র্যাপ ভ্যালু উইল বি 40,000 টাকা, ঠিক আছে। সো আমার রিকোয়ারমেন্ট কি করতে হবে, ডিটারমাইন দ্য সামারি অফ ইয়ার, সামেশন অফ ইয়ার, আমার সামেশন অফ ইয়ার বের করতে হবে। আমার প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন চার্ট করতে হবে, প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে হবে 4 ইয়ার। অ্যাকাউন্ট আমি করবো না, আমি প্রথম দুইটা করবো। তো সাম অফ ইয়ারের আমার ফর্মুলা হলো n ইন্টু n+1 ডিভাইড বাই 2, 4 এবং 4+1, এখানে আমার 10 ইয়ার্স হচ্ছে আর কি। এইটুকু বুঝি নাই, 4 প্লাস এটা ফর্মুলা, সাম অফ ইয়ারের ফর্মুলা। এটা মনে হয় আমরা গত ক্লাসে পড়িনি, এটাই ফার্স্ট পড়ছি। গত ক্লাসে এই মেথড মনে হয় আমরা শিখিনি। না, এটা তো গত ক্লাসে হয় নাই আমাদের আলোচনা। রাইট রাইট। জি। তো সাম অফ ইয়ারের ফর্মুলা হইলো আমার এটা, ঠিক আছে। ওখানে তো 4 বছর বলাই আছে এক্সপেক্টেড লাইফ টাইম, আবার আমরা ইয়ার বের করলাম কেন?
n into n plus আচ্ছা, আমি 1 ম্যাথটা শেষ করি, আপনি ম্যাথটা শেষ করার পর বুঝতে পারবেন। হ্যাঁ, সো আমি 10 ইয়ার্স পাইছি ফর্মুলা দিয়ে, আমার সহজ কথা আমি ফর্মুলাতে ডেটা বসাইছি, আমি 10 ইয়ার্স পাইছি। সো আমি এখন ডেপ্রিসিয়েশন বের করব। তো আমার তো ধরেন এখানে ওয়ার্কিংটা আগে দেখি একটু। হ্যাঁ, ওয়ার্কিংটা, আচ্ছা ওয়ার্কিংটা এখানে নাই। সো আমার এখানে কিন্তু আমার সাম অফ ইয়ারে কিন্তু আবার স্ক্র্যাপ ভ্যালুটা বাদ যায়। আমার স্ক্র্যাপ ভ্যালু ছিল, স্ক্র্যাপ ভ্যালু হলো 40,000 টাকা। সো আমার 6,40,80 থেকে 40 বাদ দিলে আমার 6,40,000 উপর আমি ডেপ্রিসিয়েশন চার্জ করবো। 6,80 থেকে আমি 40 বাদ দিছি, 6,40 টাকার উপর, 40,000 টাকার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করব। তো সাম অফ ইয়ারের ডেপ্রিসিয়েশনের ফর্মুলা হইলো, ফ্যাক্টর হইলো কি, উপরে 4 থাকবে, নিচে 10 থাকবে, সাম অফ ইয়ার থাকবে। সো আমার উপরে 4 দিয়ে গুণ করব এই ভ্যালুকে, আর নিচে 10 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে যে ভ্যালুটা আসবে ওইটা হলো ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের ফর্মুলাটা হলো ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট ইনটু ফ্যাক্টর অফ ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, সো ফ্যাক্টর দিয়ে আমি গুণ দিব, আমি ডেপ্রিসিয়েশন পাবো। সেকেন্ড ইয়ারে এসে দেখেন আমি সেম করছি কি, আমার যেহেতু আমি প্রথম বছর আমার 4 দিয়ে গুণ দিছি, দ্বিতীয় বছর এসে ফ্যাক্টরটা হয়েছে কি 3/10। সো আমি 3 দিয়ে গুণ দিব, আমি 10 দিয়ে ডিভাইড করতেছি, আমি ডেপ্রিসিয়েশন কম পাচ্ছি। তৃতীয় বছরে এসে আমি 2 দিয়ে গুণ দিব, 1 দিয়ে আমি 4 10 দিয়ে ডিভাইড করব, সো আমি এত পাচ্ছি। সো থার্ড ইয়ারে এসে আমি 10 দিয়ে ডিভাইড করতেছি। তাহলে আমি এগুলো যদি যোগ করে একটু দেখি তো কত আসে। 2,56,000 সাথে 1,92,000 কত হয় আমার? 2 লাখ আর 4,56,000, 56 থেকে 8 বাদ গেলে 4,48,000, 4,48,000 1 মানে 5,48,000, 5,48,000 সাথে 28 যোগ করলে 48 মানে 52, 72, আমার 4,72,000, 5 লাখ, 4,72,000 এর পরে 64 যোগ হইলে আমার 4,72,000, 5 লাখ, 4,72,000, 72 থেকে ওইখানে 28 যদি চলে যায় 5 লাখ সামথিং হয় আর কি। সো এই হলো আমার প্রায় আমার 6,40,000 জায়গায় আমার হয়তো আমার 5,50,000 আমি 4 বছরের ডেপ্রিসিয়েশন করতেছি। ঠিক আছে, পুরো জিরো করতেছি না, আমার মেজর একটা পার্ট ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে। সো জাস্ট আমি একটা লামসাম সবগুলো যোগ করে বোঝার চেষ্টা করতেছি আমার 6,40,000 টাকা ডেপ্রিসিয়েশন আমি করতেছি কিনা। ঠিক আছে, জাস্ট বোঝার চেষ্টা করতেছি। সো এবার আমি একটু রিভিশন দেই ম্যাথটা। আমরা তাহলে কি করলাম, পুরো ম্যাথে কি করলাম? একটুখানি এখানে ভাইয়া ওই যে হ্যাঁ, আমি একটু রিপিট করতেছি, পুরো ম্যাথে আমি কি করছি, আমি 6,80,000 টাকা আমি ডেপ্রিসিয়েশন, আমার অ্যাসেটের ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু হলো 40,000 টাকা। সো 6,80,000 থেকে 40 বাদ দিলে আমি 6,40,000 টাকার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করব। আমাকে বলছে সাম অফ ইয়ার মেথডে করার জন্য। সো আমার ওয়ার্কিং লাইফ হলো 4 বছর। সো 4 বছরে আমি পুরো ডেপ্রিসিয়েশন করার কথা, আমি 4 বছরই ডেপ্রিসিয়েশন করব। ওয়ার্কিং লাইফ 4 বছর মানে 4 বছরে আমি ডেপ্রিসিয়েশন আমি করব। তারপরে তো এটার ওয়ার্কিং লাইফ থাকবে না, ওইটার কোনো ভ্যালু আমি ওইটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো যেহেতু ইউজ করতে পারবো না তখন আমি ডেপ্রিসিয়েশন ইস্যু আসবে না, এটা আমি সেল করে দেওয়া লাগবে। সো তাহলে আমি সাম অফ ইয়ার মেথডে আমি যেহেতু করতেছি আমার অঙ্কটা, সো আমি জানি সাম অফ ইয়ার মেথডে আমার ফর্মুলা হলো n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। সো আমি পুরো সাম অফ ইয়ার পাচ্ছি 10। সো আমি এর 10টা হলো আমার সাম অফ ইয়ার আর কি। সো এটা ফর্মুলার সাম অফ ইয়ারে, আসলে সাম অফ ইয়ারের মিনিং কি এটা ওইভাবে চিন্তা করার দরকার নাই, এটা একটা ফর্মুলার সাম অফ ইয়ার। সো আমি 2019 সালে 6,40,000 হলো কিভাবে? প্রশ্ন তো 6,80,000 লেখা। স্ক্র্যাপ ভ্যালু বাদ দিছি, স্ক্র্যাপ ভ্যালু ছিল 40,000 টাকা। আচ্ছা স্যার, বুঝতে পারছি। স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে 6,40,000 আসতেছে। সো ফ্যাক্টরটা হলো, স্ক্র্যাপ ভ্যালু মানে কি স্যার, এটা একটু বলবেন? ফ্যাক্টরটা হইলো আমি আমার সাম অফ ইয়ার মেথডে আমি ডেপ্রিসিয়েশন কিভাবে চার্জ করতেছি। ঠিক আছে, এটা ফ্যাক্টর অফ ডেপ্রিসিয়েশন, নিচে সাম অফ ইয়ার থাকে, উপরে হলো আমার টোটাল ইয়ার থাকে। ফার্স্ট ইয়ারে আমি 4 দিয়ে গুণ দিতেছি, সেকেন্ড ইয়ারে 3 দিয়ে, তারপর 2 দিয়ে, তারপর 1 দিয়ে। 5 বছর থাকলে এইটা মনে হচ্ছে স্যার, এটা যদি 5 বছর বা 6 বছর থাকে তাহলে কি প্রথমে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3 হ্যাঁ এভাবে হবে, এভাবে হবে? হ্যাঁ রাইট এভাবেই হবে। আর এখানে তখন 10 বছর হবে না, আমার যদি আমি একটা ম্যাথ করি তাহলে, হ্যাঁ আমি যদি 6 বছর দিয়ে করি, ইয়ারটা চেঞ্জ হয়ে যাবে তখন। 6+1 ডিভাইডেড বাই 2। সো আমার কি দাঁড়াচ্ছে, 6 একে 7, 6 7 42, 42 ডিভাইডেড বাই 2, তার মানে দাঁড়াবে 42 দিয়ে আমি 2 দিয়ে ভাগ করলে 21 হবে আর কি। তখন আমার নিচে 21 হবে, উপরে হলো আমার 6 হবে আর কি। আমাদের দুইটা জায়গায় আসতেছে স্যার, স্ক্র্যাপ ভ্যালুটা বাদ দিতে হবে, সাম অফ ইয়ার মেথড আর স্ট্রেট লাইন মেথড। হ্যাঁ 2 জায়গায় স্ক্র্যাপ ভ্যালু বাদ যাবে, এটা মনে রাখতে হবে আর কি। সাম অফ ইয়ারটা আসলে কি, এটা যদি একটু বলতে চান। এটা ফর্মুলা আর কি, ফ্যাক্টর বের করার জন্য ফর্মুলার একটা আমার ক্যালকুলেশন আর কি।
আমার ফ্যাক্টর অফ ফ্যাক্টর বের করার জন্য আমার ফর্মুলার একটা ক্যালকুলেশন সাম অফ ইয়ার। আচ্ছা ভাইয়া, ওই যে কোন অঙ্কে বললেন যে স্ক্র্যাপ ধরা যাবে আর একটা স্ক্র্যাপ ধরা যাবে না, একটু একটু ক্লিয়ার করে দিতে দিন। এটা হচ্ছে যে কয়টা ইয়ার চেয়েছে ওই কয়টা ইয়ারকে যদি আমরা 6 যদি হয় 6 এর সাথে 5, তারপর 4, 3, 2, 1 যোগ করে যেটা হবে এগুলো সাম হবে। যদি 8 10 হয় তাহলে 8 4 8 7 6 5 4 এইভাবে আমরা হ্যাঁ হ্যাঁ, বাইরের কথাটা একটু চিন্তা করে দেখি তো। 4 + 3 + 2 + 1 তাহলে কত দাঁড়ায়? 3 4 7, 7 1 9। হ্যাঁ, বাইরের কথা ঠিক আছে, 10 হবে আর কি। রাইট রাইট রাইট। বাইরে মনে হয় সায়েন্সের না? না, আমি কমার্সের। ও, কমার্সে। জি, সাম মানে হলে আমি বছরগুলোকে যোগ করতেছি আর কি, 4 তাহলে বছর এই 3 ফর্মুলাতে বছর। কি স্যার মানে ওই যদি 6 বছর হইতো 4 বছরের জায়গায়, তাহলে কি ওই সাম অফ ইয়ার যোগ করলে আপনার ওই ইয়াটাই বাড়াইতো, 21টাই বাড়াইতো? হ্যাঁ, আমি যদি যাই আপনার পয়েন্টে যাই, 6 + 5 + 4 + 3 + 2 + 1 যদি হয় সমান সমান কত হচ্ছে? 6 6 5 11, 11 4 15, 15 18, 18 20 21। 21 এক্স্যাক্টলি সঠিক কথা বলছেন। জি জি। তো আজকে শুধু আমরা ডেপ্রিসিয়েশনে ম্যাথই করবো, অন্য ম্যাথে যাবো না। আমরা দরকার আইবিবি টেক্সট বইটা একটু দেখবো, ঠিক আছে? ইউজ বেস আমরা কোশ্চেন অ্যান্সারের পরে যাচ্ছি, সো আমরা একটু ম্যাথগুলো শেষ করি। ইউজ বেস মেথডে যাচ্ছি। ইউজ বেস আমি যা ইউজ করবো তার ডেপ্রিসিয়েশন চার্জ করবো। আমি সহজ কথা বলে দিচ্ছি, যা ইউজ করব তা ডেপ্রিসিয়েশনে চার্জ করবো। এই ম্যাথটা একটু সহজ। আমি 1 জানুয়ারি 2020 সালে রায়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানি পারচেজ এ মেশিন 6,80,000 টাকা দিয়ে একটা মেশিন কিনছে। আমি এখানে দশমিক পড়ে গেছে, সরি, এটা কমা হবে। এক্সপেক্টেড ইকোনমিক লাইফ অফ দ্য মেশিন হলো 4 ইয়ার্স। ডিউরিং দ্য টাইম দ্য টোটাল ওয়ার্কিং আওয়ার অফ দ্য মেশিন হলো আমার 1,28,000 আওয়ার। তো আমি পুরা মেশিনটা, আমি একটু সাউন্ড করবো না, আমরা সবাই একটু মিউট থাকবো। আমি সবাইকে মিউট করে দিলাম। সো আমি যে পয়েন্টে ছিলাম যে আমি এই 4 বছর ধরে যে আমি মেশিনটা ইউজ করব, আমি টোটাল 1,80,000 ঘন্টা আমি ইউজ করতে পারবো। আপনি যখন সুইচ কিনবেন, আপনি দেখবেন বাজার থেকে যখন সুইচ কিনবেন বলে যে 1,00,000 বার চাপতে পারবেন। তো আমার ছেলে তো বয়স কম, 2 বছরের কাছাকাছি, সে খুব মজা পায়, ও খাইতে চায় না, ওরে মোবাইল দেয় না, ওরে সুইচ চাপতে দেয় আর কি লাইটের। সো ও সুইচ চাপতে থাকে। সো জিনিসটা হচ্ছে কি, সুইচটা আপনি 1,00,000 বার চাপলে পর্যন্ত চাপতে পারবেন। ওরা একটা এস্টিমেট করছে আর কি, যখন সুইচটা রেডি করে, সুইচ যখন বানায় তখন ওরা বলে দিছে, দেখবেন যে বলা থাকে অনেক সময় যে আপনি 1,00,000 বার চাপতে পারবেন, ঠিক আছে, অন অফ করতে পারবেন। সো এখানেও সেম, আমি যে মেশিনটা কিনতেছি 6,80,000 টাকা দিয়ে, সো 6,80,000 টাকা আর মেশিনটা আমি কত ঘন্টা ইউজ করতে পারবো? 1,28,000 ঘন্টা ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? আমি আরেকটু শুরু থেকে যাচ্ছি, আমরা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। ম্যাথে একটা সুবিধা কি, আপনি যদি মনে রাখেন ম্যাথটা করা সহজ হয়। আমি 1 জানুয়ারি 2020 সালে আমি মেশিনটা কিনছি, কত দিয়ে কিনছি? 6,80,000 টাকা দিয়ে কিনছি, ঠিক আছে? এটা আমি 4 বছরে ইউজ করতে পারবো। মেশিন ইকোনমিক লাইফ অফ দ্য মেশিন হলো 4 বছর। 4 বছরের পরে এটা ইউজ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। ডিউরিং দ্য টাইম টোটাল ওয়ার্কিং আওয়ার অফ দ্য মেশিন হলো 1,80,000 আওয়ার। আমি 1,28,000 ঘন্টা আমি ইউজ করতে পারবো। এট দ্য এন্ড অফ ইকোনমিক লাইফ স্ক্র্যাপ ভ্যালু অফ দ্য মেশিন হলো 40,000 টাকা। ডিউরিং 2020, 21, 22, 23 এই 4 বছর ধরে আমি কি করছি? আমি প্রথম বছর হলো 2020 সালে। আমি 2020 সালে আমি ইউজ করছি হলো 51,200 ঘন্টা। আমি 2021 সালে ইউজ করছি হলো আমার 38,400 ঘন্টা। 2022 সালে ইউজ করছি হলো 25,600 ঘন্টা। আর 2023 সালে ইউজ করছি 12,800 ঘন্টা। আমার কি করতে বলছে? হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েশন রেট পার আওয়ার? আমার ডেপ্রিসিয়েশন পার আওয়ারে রেট কত এটা বের করতে বলছে। ডিটারমাইন 4 ইয়ার ডেপ্রিসিয়েশন বাই ইউজিং ইউজড বেস মেথডে আমার ডেপ্রিসিয়েশন বের করতে বলছে। প্রিপেয়ার দ্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইয়ার, এটা আমরা করবো না, আমরা লাস্টেরটা করবো না। তো প্রথমটা আসি, হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েশন রেট পার আওয়ার। রেট কিভাবে বের করবো আমরা? রেট মানে কি আমাকে বলেন তো। আমার ধরেন আমি 5টা মোবাইল আমি কিনছি হলো 20,000 টাকা দিয়ে, ঠিক আছে? তো রেট পড়ছে পার মোবাইলে, রেট পড়ছে কত? একটা মোবাইল আমার কত পড়ছে? একটা মোবাইল আমি কত দিয়ে কিনছি? 20,000 ডিভাইডেড বাই 5, রাইট? আমি নাম্বার অফ ইউনিট দিয়ে ভাগ করব। সো 5,000 টাকা। আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি যে আমি যদি 5টা মোবাইল যদি 20,000 দিয়ে কিনি, আমি একটা মোবাইলের রেট বের করতে যাচ্ছি। রেট মানে কি? রেট হলো আমার একটা মানে মোবাইলের প্রাইস কত, রাইট? সো আমাকে এখানে বলছে যে রেট অফ পার আওয়ার, পার আওয়ারে খরচ কত পড়তেছে।
সো আমার টোটাল কত খরচ হয়েছে, পার আওয়ার ডেপ্রিসিয়েশন হলো ডেপ্রিসিয়েবল ভ্যালু ডিভাইড বাই টোটাল ওয়ার্কিং আওয়ার। সো ডেপ্রিসিয়েশন তো আমার হয়েছে কত, আমি কিনছি মেশিন 6,80,000 টাকা দিয়ে, স্ক্র্যাপ ভ্যালু হইলো আমার কত, আমার 40,000 টাকা, স্ক্র্যাপ ভ্যালু 40,000 টাকা। সো আমি ডেপ্রিসিয়েশন করবো হলো কত টাকার উপরে, 6,40,000 টাকার উপর, রাইট? 6,80,000 থেকে 6,80,000 থেকে যদি আমি আমার স্ক্র্যাপ ভ্যালু 40,000 বাদ দিই, 40,000 বাদ দিই, সো আমি 40,000 বাদ দিই, সো আমি পাবো হলো 6,40,000 টাকা। সো আমি 6,40,000 যদি আমি কি করি, টোটাল আমি এটা মেশিনটা ইউজ করতে পারবো 1,28,000 ঘন্টা। সো পার ঘন্টায় আমার খরচ করতেছে কত, আমার 5 টাকা পার আওয়ার পড়তেছে। আমি আবারও রিপিট করতেছি, আমার অ্যাসেট আমি কিনছি জানুয়ারি 1, 2020 সালে 6,80,000 টাকা দিয়ে, বাট এটার স্ক্র্যাপ ভ্যালু হলো 40,000 টাকা। সো এই ইউজ বেস মেথডে স্ক্র্যাপ ভ্যালু বাদ যায়, সো বাদ দিয়ে আমি পাচ্ছি 6,40,000 টাকা। সো 6,40,000 টাকা আমি পাচ্ছি ডেপ্রিসিয়েবল ভ্যালু। আমার টোটাল ওয়ার্কিং আওয়ার হলো কত, 1,28,000 ঘন্টা। সো পার ঘন্টায় খরচ করতেছে 5 টাকা। সো চার্ট বের করা সহজ। আমি প্রথম বছর 2020 সালে আমি কি করছি, 51,200 ঘন্টা ইউজ করছি, পার ঘন্টা খরচ 5 টাকা। সো আমি 5 দিয়ে গুণ দিলে আমি পেয়ে যাচ্ছি 2,56,000 টাকা আমার ডেপ্রিসিয়েশন। আমি বলছিলাম একটা কথা শুরুতে, আমি যা ইউজ করব তার ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করব। আমি দ্বিতীয় বছর 21 সালে এসে আমি 38,400 ঘন্টা ইউজ করছি, সো আমি 5 দিয়ে গুণ দিব, তো আমি 1,92,000 টাকা পাবো। আমি তৃতীয় বছরে এসে কি করছি, আমি 25,600 ঘন্টা ইউজ করছি, পার ঘন্টায় 5 টাকা খরচ হচ্ছে, সো আমি 1,28,000 টাকা পাচ্ছি। 23 সালে এসে আমি 12,800 ঘন্টা ইউজ করছি, 5 দিয়ে গুণ দিব, তো 5 দিয়ে গুণ দিচ্ছি, 66,000 টাকা পাচ্ছি। তো এটা কারো কোনো সমস্যা? সমস্যা নাই। এই মেথড কি সিলেবাস আছে তাই না স্যার? হ্যাঁ, এটা আইবিবি টেক্সট বই আছে, এটা আসবে। তো আমরা আচ্ছা, ঠিক আছে। এটা করব না। পার্ট সি কি বাদ? না, এটা সিলেবাসে নাই, এটা সিলেবাসে নাই। ওকে। আমার একটা কমিটমেন্ট কি, ধরেন আমার যেটা সিলেবাসে নাই আপনাদেরকে আননেসেসারি কোনো কিছু পড়াবো না, এটা আমার একটা কমিটমেন্ট ছিল, যার কারণে আমি প্রত্যেকটা বই দেখবেন যে সিলেবাসের বাইরে একটা শব্দও নাই। বাট এই অ্যাকাউন্টিং এ আমার কিছু জিনিস বেশি আছে, কারণ থিওরিতে নাই, শুধু ম্যাথে বেশি আছে, কারণ আমি আইবিবি টেক্সট বইটা পাই নাই এই কারণে। প্র্যাকটিক্যাল প্রবলেম অ্যাকাউন্টিং ফিক্সড অ্যাসেট। আচ্ছা, আমরা এই ফিক্সড অ্যাসেটের ম্যাথে যাব না আজকে। আজকে আমরা ফিক্সড অ্যাসেটের ম্যাথে যাব না, আমরা এখন চলে যাব আইবিবি টেক্সট বইয়ে কি ডেপ্রিসিয়েশনের ম্যাথ করাইছে এটা দেখে যাব। আমি আপনাদেরকে লোড দিচ্ছি না, বার্ডেন দিচ্ছি না, তো আমরা একটু আইবিবি টেক্সট বই চলে যাচ্ছি। ভাইয়া, সিলেবাসের মধ্যে আপনার লেনদেনের সারণী বিশ্লেষণ আছে, যেটা মানে ওনাদের বইয়ের মধ্যে আছে এবং সিলেবাসেও আছে, বাট আপনার বইটার মধ্যে তো এটা কোনো অঙ্ক নাই। আচ্ছা, তাহলে আমরা লাস্টের সারণী ক্লাসে বিশ্লেষণ অবশ্যই মনে রাখবেন, আমরা লাস্টের ক্লাসে ওদের বই থেকে সলভ করে দিব, ঠিক আছে? ইকুয়েশনে কিছু অঙ্ক আছে স্যার। তো আমরা চলে যাচ্ছি। আর আমি তো এখানে আঁকা কি করতে পারবো না, এটা একটা সমস্যা, বুঝছেন? আঁকা কি করতে পারবো না যে তা না, আমি মনে হয় পারবো, এখান থেকে নিলে পারবো না। এখানে তার লাল কালি হলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, লাল কালি, হ্যাঁ। সো আসতেছে না তো। সো আমি যদি পেন নেই, পেনের অপশন কোথায় আছে? সো অ্যানোটেশন, হ্যাঁ পাইছি পাইছি পাইছি। সো আমি যদি পেন নেই পারবো, জি হ্যাঁ পারবো, ঠিক আছে। সো জি, আমরা পেয়ে গেছি। এখন clear। তো চাইলে নাকি সবই সম্ভব। সো আমরা চলে যাচ্ছি, আমরা আইবিবি টেক্সট বই চলে যাচ্ছি। প্র্যাকটিক্যাল প্রবলেম অ্যাকাউন্টিং ফর ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের আমি অ্যাকাউন্টিং সলভ করবো। সো সবাই আমরা মিউট করে রাখবো, কারো সাউন্ড আমরা যাতে না আসে। সো এটা কিন্তু আমরা রিভিশন চলতেছে, ঠিক আছে? কুলসুমেন কোম্পানি পারচেজ মেশিন, আমার একটা মেশিন পারচেজ করছে 5,10,000 টাকা দিয়ে জানুয়ারি 1, 2024 সালে। ইউজফুল লাইফ হইলো 5 ইয়ার্স, স্ক্র্যাপ ভ্যালু হইলো 10,000 টাকা। ডিউরিং 2024 ওয়ার্কিং আওয়ার হইলো আমার 2,000। টোটাল এস্টিমেটেড ওয়ার্কিং আওয়ার হইলো আমার 25,000। স্যার কত পেজে এগুলা? আমরা না ডিপ্রিসিয়েশন মেথড গুলো দেখবো, ফিক্সড অ্যাসেট আজকে না এরকম বলছিলেন মনে হয়। না না, আমরা তো ডেপ্রিসিয়েশন ম্যাথই করতেছি, আইবিবি টেক্সট বই থেকে করতেছি। আইবিবি টেক্সট বই যাদের কাছে আছে ওরা আপনারা বের করবেন হইলো পেজ নাম্বারটা একটু বলেন। আচ্ছা, আইবিবি স্যার পেজ নাম্বারটা একটু বলুন।
আচ্ছা আমার এখানে দেখা যাচ্ছে তো, একটু দেখেন না। স্যার আপনি ম্যাথটা করায় দেন, পরে খুঁজে নিব সবাই। 8 নম্বর প্রবলেম বললেই হবে। 85 নাম্বার প্লিজ। হ্যাঁ 85 আচ্ছা আমার আবার এটা চলে গেছে, সো আমি যদি ইউজ করতে চাই তাহলে এটা ইউজ করা লাগবে। করতে হবে মা, এই বয়সে বুড়ো বয়সে বাবা পড়ি দেখছো, এবার বুঝো চাকরি করি সো আমি সবাইকে মিউট করে দিলাম, মিউট না করলে ক্লাসটা করা যাবে না। সো আমি আবার ইয়াতে চলে যাচ্ছি, ম্যাথে চলে যাচ্ছি। সো আমরা ডেপ্রিসিয়েশন ম্যাথই করব। এতক্ষণ আমার নোট বইয়ে ডেপ্রিসিয়েশন ম্যাথ করছি, এখন আইবিবি ডেপ্রিসিয়েশন ম্যাথ করতে যাচ্ছি। তো আমার এখানে অনেকগুলো ডেটা দেওয়া আছে। হ্যাঁ আমার এখানে দেওয়া আছে কি, আমি একটা মেশিন পারচেস করছি 5,10,000 টাকা দিয়ে জানুয়ারি 1, 2024 সালে। ইউজফুল লাইফ হইলো 5 ইয়ার্স। স্ক্র্যাপ ভ্যালু হইলো আমার 10,000 টাকা। আমার ডিউরিং দ্য 2024 আমার ওয়ার্কিং আওয়ার হইলো 2,000। আমার টোটাল এস্টিমেটেড ওয়ার্কিং আওয়ার হইলো আমার 25,000। ঠিক আছে, তো আমাকে বলছে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করতে, ওয়ার্কিং আওয়ার বেসিসে বের করতে, সাম অফ ইয়ারে বের করতে। সো ওরা যেটা করছে সেপারেট করে নাই, একটা ম্যাথের ভিতরে আপনাকে অনেকভাবে বের করতে বলছে। ঠিক আছে, সো আমরা এটা ম্যাথটা সলভ করব। সো আমার কস্ট কত, আমার অ্যাসেটের কস্ট কত? কস্ট হলো আমার 5,10,000 টাকা। আমার স্ক্র্যাপ হলো আমার কার্সর কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কার্সর দিয়ে করি কারণ এখানে আঁকাকি করা যাচ্ছে না, কোনো কারণে আঁকাকি করা যাচ্ছে না। আমি একটু আমার যে আঁকাকি করছি অলরেডি এগুলো আমি মুছে দিচ্ছি, কারণ আমার আঁকাকি করলে এটা থেকে যাচ্ছে আর কি, স্ক্রোল করেও থেকে যাচ্ছে। কারণ এটা ওয়ার্ড ফাইল না তো, পিডিএফ ফাইল। সো পিডিএফ ফাইলে আমি কাজ করতে পারতেছি না ঠিকভাবে। সো আমি আমি আমার ইয়া দিয়ে বুঝাচ্ছি, আমার কার্সর দিয়ে বুঝাচ্ছি। সো আমার কস্ট হলো আমার 5,10,000 টাকা, স্ক্র্যাপ ভ্যালু হলো 10,000 টাকা। সো আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু হলো 5,00,000 টাকা। কারো কোনো কনফিউশন? অবশ্যই কনফিউশন নাই। সো স্ট্রেট লাইন মেথডে আমি ডেপ্রিসিয়েশন করব। আমি বলছিলাম যে আমার এস্টিমেটেড লাইফ হলো 5 ইয়ার্স। সো আমি এই 5 দিয়ে ডিভাইড করলে তো আমার বের হয়ে যাচ্ছে, তাই না? ডেপ্রিসিয়েশন ফর 2024-এ আমি 5,00,000 টাকা 5 দিয়ে ডিভাইড করলে আমার প্রতি বছরে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো আমার ডেপ্রিসিয়েশন বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সো যে পয়েন্টে ছিলাম আমি সেকেন্ডটাতে যাই, ওয়ার্কিং আওয়ারে। আমার ওয়ার্কিং আওয়ার কত বছর? টোটাল এস্টিমেটেড ওয়ার্কিং আওয়ার হলো 25,000। বাট আমি এবছরে 2024-এ আমি ইউজ করছি 2,000 জন্য, 2,000 আওয়ারের জন্য ইউজ করছি। ঠিক আছে, সো আমি বলছিলাম আমার ওয়ার্কিং আওয়ারের ডেপ্রিসিয়েশনের মূল কথা হলো আমি যা ইউজ করব তত টাকাই ডেপ্রিসিয়েশন চার্জ করব। সো আমি 5,00,000 টাকা, আমার টোটাল হলো 5,10,000, স্ক্র্যাপ ভ্যালু 10,000। সো আমার টোটাল ডেপ্রিসিয়েশন ভ্যালু হলো 5,00,000 টাকা। 5,00,000 টাকাকে আমি যদি কি করি, টোটাল ওয়ার্কিং আওয়ার দিয়ে যদি ডিভাইড করি 25,000 দিয়ে, তাহলে আমি কি পাচ্ছিলাম? আমি পাবো যে পার আওয়ারে আমার রেট কত ডেপ্রিসিয়েশনের। পার আওয়ারের রেট কত আমার? ডেপ্রিসিয়েশন হলো আমি 5,00,000 রে 25,000 দিয়ে ডিভাইড করছি। সো আমি পার আওয়ারের রেট পাইছি, আমি 2,000 দিয়ে গুণ করছি, আমি 2024 সালের ডেপ্রিসিয়েশন 40,000 টাকা পাইছি। সো সবাই একটু আমরা করি তো, পার আওয়ারে কত পড়ে তাহলে 5,00,000 যদি আমি 20 একটু সবাই আমরা এসএমএস করব, সাউন্ড করবো না, সবাই এসএমএস করবো। জি এসএমএস করেন তো। 5,00,000 যদি 25,000 দিয়ে ভাগ দেয় তাহলে পার আওয়ারে ডেপ্রিসিয়েশন রেট কত? আমরা সবাই এসএমএস করব, আমরা কেউ সাউন্ড করবো না। সো 20, হ্যাঁ পার আওয়ারে 20। সো 20 পাইলাম। সো সবাই 20 পাবো। সো 20 রে যদি আপনি 2,000 দিয়ে ডিভাইড করেন তাহলে কি 40,000 পাচ্ছি। 20 ইন্টু 2,000 মানে 40,000 পাচ্ছি। আমি যদি তাহলে করবো যায় না। না, আমি পার আওয়ারে বের করছি হইলো আমার 20 টাকা। 20 টাকা হলো পার আওয়ারে। সো 2,000 আওয়ারের জন্য কত আসতেছে? 40,000 আসতেছে, রাইট? জি স্যার, রাইট। সো তাহলে আমরা ডেপ্রিসিয়েশন মেথডে একবার বলবেন স্যার, কিছু বুঝিনি। জিনিসটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হলো 5,00,000 টাকা, এটা নিয়ে তো সন্দেহ নাই। এই 5,00,000 টাকা আমি টোটাল কয় ঘন্টা ইউজ করতে পারবো? অ্যাসেটটাকে আমি 25,000 ঘন্টা ইউজ করতে পারবো। তো পার ঘন্টায় খরচ পড়তেছে কত? পার ঘন্টায় পড়তেছে 20 টাকা। সো এই আমি 20 টাকাকে গুণ করবো হলো কত দিয়ে? 2,000 টাকা দিয়ে। সো 40,000 টাকা পাবো আমার ডেপ্রিসিয়েশন।
কারো কনফিউশন? পেজ নম্বর কত স্যার, পেজ নম্বর? 3 নম্বরে সাম অফ ইয়ার ডিজিট মেথড। সাম অফ ইয়ার বলতেছি কত, আমার 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 অ্যাসেটের ইয়া কত, ইউজফুল লাইফ কত, 5 ইয়ার্স। তো 5 ইয়ার্স যদি হয় আমি সাম পাবো কিভাবে, 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1 কত হয় তাইলে? আমার 5 4 এ 9, 9 এর 3 এ হলো আমার 12, 12 দিয়ে আমার 14, 14 একে 15, সো 15 আমার সাম অফ ইয়ার। সো আমরা সাম অফ ইয়ারের ফর্মুলা আমরা এটা পাইলাম 15। সো 15, এই যে পাইছি 15, 50,000 15 দিয়ে ডিভাইড করছি আর আমি গুণ করছি 5 দিয়ে। আমার ম্যাথে একটা ম্যাথ ছিল না, আমার ম্যাথে যে ফর্মুলাটা ছিল, একটু সামনে সবাই আমার ম্যাথটা একটু খেয়াল করেন, সবার সামনে বই আছে আমি জানি। সো আমার ম্যাথে কিভাবে ছিল ফর্মুলাটা, একটু সহজভাবে ছিল। আলাদা আলাদা করে দেওয়া আছে। জি জি, আমার ম্যাথে আলাদা আলাদা ভাবে ছিল, ওরা একবারেই করে ফেলছে আর কি। সো ওরা একবারে করছে, বাট আমার মতো করে আমি যেভাবে করছি এইভাবে করেন তাহলে সহজ হবে। ভাইয়া আপনারটা কি আপনার n মতে আবার প্লাস যে হচ্ছে n ইন্টু n ফর্মুলা প্লাস মুখস্থ 1 এর রাখতে যে হবে। ফর্মুলাটা ওইটা বলছেন? হ্যাঁ, n+1 ডিভাইডেড বাই 2 হইলে আমার এখানে 15 পাবো, ঠিক আছে। আর 15 দিয়ে আমি ডিভাইড করব, 5 দিয়ে গুণ করব ফার্স্ট ইয়ারের জন্য, ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশনের জন্য। তো এখানে 2001 লেখছে, এটা ভুল লেখছে। আমার ডেপ্রিসিয়েশন ফর 2001 হবে না, 2024 হবে, ঠিক আছে। ভাইয়া অ্যান্সারটা তো ফ্র্যাকশন আসছে, কিন্তু এইখানে তো রাউন্ড ফিগার করে দিয়েছে, পয়েন্ট আসছে তো। না, আমি তো পয়েন্ট সবসময় লিখতে হবে এরকম জিনিসটা ওইরকম না, পয়েন্ট না লিখলেও তো হয়। পয়েন্ট যে লিখতে হবে জিনিসটা কিন্তু ওইরকম না। আপনি যদি বলা হয় যে ম্যাথে যে আপনি 2 ডিজিট পর্যন্ত নেবেন তাহলে 2 ডিজিট নেবেন, আপনি যদি বলা হয় যে 4 ডিজিট নেবেন তাহলে 4 ডিজিট নেবেন। কিছু বলা না থাকলে কিন্তু আপনি দশমিকের পরে কোনো কিছু না লিখলেও হবে। আর আপনি যদি চান যে না আমি দশমিকের পরে লিখবো তাহলে লিখলেও পারেন, সমস্যা নেই। ভুল না আর কি, আপনি না লিখলে ভুল না। ভুল কোনটা আমি বলি, ভুলটা হইলো কি, ধরেন আপনার এখানে 666 হয়েছে, তাই না, 666 হয়েছে, তারপরে যদি 6 থাকে তাহলে আপনি কি করবেন, 1 যোগ করে দিবেন, 7 করে দিছে না, রাইট? জি ভাইয়া। তো এটাই হলো পয়েন্ট আর কি। হ্যাঁ, এখানে ফর্মুলা নাই, এটা ভাইয়া একটু 3 নাম্বারটা একটু বলবেন আবার, 3 নাম্বারটা সাম অফ ইয়ার ডিজিট। তাহলে তো আমার ম্যাথে যাওয়া লাগবে, আমি একটু আমার ম্যাথে যাচ্ছি, আমি এটা থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমার ম্যাথে যাচ্ছি, একটু মনে রাখেন এই ম্যাথটা মনে রাখেন, ঠিক আছে। তো আমি এখানে ধরেন, সরি আমি আবার এটাতেই ঢুকছি। আমি এখানে কি করছিলাম একটু দেখেন তো, সাম অফ ইয়ারে ইউজ বেস মেথড, আমার সাম অফ ইয়ার মেথড, এই যে সাম অফ ইয়ার মেথড, এখানে আমি কি করছিলাম একটা জিনিস দেখেন, আমি সাম অফ ইয়ারটা বের করছিলাম, কিভাবে বের করছিলাম, n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। সো আমার ওখানে ছিল 5 ইয়ার্স, রাইট? তো 5 + 1 ডিভাইডেড বাই 2। সো 5 এ 1 এ 6, 5 6 5 এ 1 এ 6, 6 কে 5 দিয়ে গুণ করলে 5 6 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 পাচ্ছি, রাইট? এই 15 পাচ্ছি। সো আমার এই ফ্যাক্টরে কি দাঁড়াচ্ছে, আমার এখানে ভ্যালু হবে, ওইখানে ভ্যালু কত ছিল আমার, 5 লাখ টাকা, রাইট? কারো কোনো সমস্যা? ডেপ্রিসিয়েবল ভ্যালু ছিল 5 লাখ টাকা, রাইট? ফ্যাক্টর কি হবে আমার ফার্স্ট ইয়ারে, ফ্যাক্টর এখানে 4/10 ছিল, আমার এখানে হবে 5/15। কারো কোনো সন্দেহ? সো আমার ঠিক আছে। জি, আমার এখানে কি হওয়ার কথা ছিল, আমি এখানে অবলিক দিয়ে দেখাচ্ছি, এখানে আমার কি হবে, 5 লাখ ইন্টু আমার 5/15, রাইট, ইজ ইকুয়াল টু কত আসবে একটু বলেন? একজন বলেন। আমি 5 লাখলে 5 দিয়ে গুণ দিলে আমি করে ফেলি, এটা হলো 1,67,667 1,66,667। তো এই আমার এই ম্যাথটাই ওরা অন্যভাবে করছে আর কি, ওরা জি। এক লাইনে করে ফেলছে। আমি করছিলাম এখানে সাম অফ ইয়ার বের করতে ফ্যাক্টর শুরুতে, দিয়ে। জি আমি ফ্যাক্টর দিয়ে করছি, আর ওরা হলো একবারই করে ফেলছে। আমরা কিন্তু পারতেছি না, বলেন তো? আপনার মেথডটা সোজা স্যার, ভাইয়া বইটা ওইখানে তো থেকে। দাগ কাটাকাটির ঝামেলা নেই, এটা একটা সুবিধা আছে। এখন ডিপেন্ড করে আপনি কিভাবে করবেন, ওইভাবে করলে হবে, সমস্যা নেই। একটা সুবিধা হচ্ছে যে ওইখানে সূত্র মুখস্থ রাখার দরকার নাই, আমরা মাইনাস করে করে পারবো। 5 4 3 2 1
কিন্তু আমাকে একটা অ্যান্সার দেন, আমরা পারতেছি তো নাকি? ম্যাথ তো পারতেছি নাকি? জি ভাই জি পাচ্ছি। স্যার। এর চেয়ে বড় ম্যাথ পাওয়ার কি হচ্ছে আছে? তো আমার দরকার হলো ম্যাথ পারা, সো এর চেয়ে বড় পাওয়ার কি আছে, তাই না? ভাই আমরা যদি এই মেথডে করি আপনার যে মেথডটা তাহলে কি এটা মানে অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ অবশ্যই, কেন করবে না? আমি ইন্টারের বই থেকে নিচ্ছি, তো অবশ্যই অ্যাকসেপ্ট করবে। তো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। আমার কি হয়েছে? মুনতাহা ইলেকট্রনিক্স লিমিটেড পারচেজড মেশিনারিজ ফর 3,15,000 টাকা অন May 1, 2023-এ। আমরা এটা মুখস্থ করে ফেলবো, আমরা পড়ার সাথে সাথে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? সে কি করছে? 1 May 2023 সালে সে মেশিনারি পারচেজ করছে 3,15,000 টাকা দিয়ে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট ইট উইল বি হ্যাভ এ ইউজফুল লাইফ হলো 10 বছর। স্ক্র্যাপ ভ্যালু হলো 15,000 টাকা। তাহলে 15,000 যদি আমি 3,15,000 থেকে বাদ দিই, তাহলে 3,00,000 টাকা হলো ডেপ্রিসিয়েবল ভ্যালু। আমরা মনে মনে ক্যালকুলেট করে ফেলবো, তাই না? আমি একটা জিনিস বলি আপনাদের, এখন পোলাপাইন দেখে না যে হাতে ধরেন এমন করতে করতে যোগ করে ফেলে, কুমন অথবা আমার আরো কি কি যেন কিছু সেন্টার বের করছে বাচ্চাদের জন্য, এগুলা আমার বিভিন্ন মেথড বের করছে যে আপনি ধরেন মুখে মুখে সব অঙ্ক করে ফেলেন। সো আমি আমার স্টুডেন্ট লাইফে কিন্তু আমি মুখে মুখে করার চেষ্টা করতাম, ঠিক আছে? সো আপনারা কি করবেন? মনে মনে করে ফেলার চেষ্টা করবেন। আপনি কোশ্চেনটা দেখেই বোঝার চেষ্টা করবেন যে অ্যান্সারটা কি হবে। সো আমি এখানে মনে মনে করে ফেলি, আমার 3,15,000 টাকা আমার কস্ট ভ্যালু, সো স্ক্র্যাপ ভ্যালু আছে 15,000 টাকা, সো তাহলে আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু হলো 3,00,000 টাকা। আমার ইউজফুল লাইফ হলো 10 বছর। প্রোডাকশন অফ এত ইউনিট, ইটস ইজ এস্টিমেটেড দ্যাট ইট উইল বি ইউজফুল লাইফ হলো 10 বছর। প্রোডাকশন অফ 2,40,000 ইউনিট প্রডিউস করতে পারবো। এন্ড ওয়ার্কিং আওয়ার হলো আমার 25,000। ডিউরিং 2024 দ্য কোম্পানি ইউজ মেশিনারিজ ফর 2,650 ঘন্টা এবং দ্য মেশিন প্রডিউস 25,500 ইউনিট প্রডিউস করে। আমাকে বের করতে কি বলছে? স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করতে বলছে, ইউনিট অফ আউটপুট মেথডে বের করতে বলছে, ওয়ার্কিং আওয়ারে বের করতে বলছে। এখানে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, ইউনিট অফ আউটপুট মেথড। এই যে আমি ইউনিট বলছি না যে টোটাল ইউনিট প্রডিউস করতে পারে 2,40,000, আর আমি ওই সময়ে করছি কত ইউনিট? 25,500 ইউনিট। তো এগুলো আমরা মনে রাখি, একটা একটা সলভ করি। স্ট্রেট লাইন মেথডে কি হবে? আমি একটু এখানেই করে ফেলি। স্ট্রেট লাইনের আমরা নিজেরাই করি, আমরা এতগুলো ম্যাথ করে আসছি, না পারার কারণ নাই। সো আমার স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কত হবে? 3,15,000 থেকে আমি 15 বাদ দিব, তাহলে 3,00,000 পাবো। 3,00,000 আমি ডিভাইড করবো কত দিয়ে? 10 ইয়ার্স দিয়ে, রাইট? সো আমি যদি 10 ইয়ার্স দিয়ে ডিভাইড করবো, তাহলে প্রতি বছর কত পাবো? 30,000 টাকা পাবো। কারো কোনো সমস্যা? না ঠিক আছে। ঠিক আছে, আমরা মনে মনে করে ফেলতে পারতেছি, আমার তো এখানে হাতে কলমে লেখা লাগতেছে না। দ্বিতীয়টা আসি ইউনিট অফ আউটপুট মেথড। এটা আমরা একটু খাতা কলমে করা লাগবে। ইউনিট অফ আউটপুট মেথড, আমি টোটাল কত ইউনিট প্রডিউস করতে পারবো? 2,40,000। আমি করছি কত? কাইন্ডলি পেন্সিলটা দিয়ে একটু ইউজ করেন, আগে ক্লাসে পেন্সিল ইউজ করছেন। না, এটা না আঁকা যাচ্ছে না আর কি, ঠিক আছে? কার্সর দেখা যাচ্ছে না? জি কার্সর দেখা যাচ্ছে। জি, আমি কার্সর দিয়ে করা লাগবে, পেন্সিল দিয়ে করলে আমি নিচে যেতে পারতেছি না, স্ক্রল করা যাচ্ছে না, পিডিএফ ফাইল তো, এই কারণে। তো যে পয়েন্টে ছিলাম আমি দ্বিতীয় পয়েন্টে আছি, যে আমার ইউনিট অফ ডেপ্রিসিয়েশন মেথডে আছি, ঠিক আছে? আমি অবশ্য কালার করতে পারতেছি। তো আমি ইউনিট অফ ডেপ্রিসিয়েশন মেথডে আমি কি করতেছি? ইউনিট অফ আউটপুট মেথড চাইছি। ইউনিট অফ আউটপুট মেথডে আমাকে ডেপ্রিসিয়েশন বের করতে বলছে। সো আমি এই মেশিনটা টোটাল ইউনিট কত প্রডিউস করতে পারি? আমি 2,40,000 ইউনিট প্রডিউস করতে পারি, ঠিক আছে? আমি প্রডিউস করছি কত? 25,500 ইউনিট প্রডিউস করছি। তাহলে আমি এক কাজ করি, আমি 3,00,000 রে আমি 2,40,000 দিয়ে ভাগ দিই। আমি 3,00,000 রে ডেপ্রিসিয়েশন, আমি 3,00,000 রে 2,40,000 দিয়ে ভাগ দিছি। পার ইউনিটে আমার খরচ পড়তেছে কত? 1 টাকা 25 পয়সা, রাইট? তাহলে আমি ওই বছর প্রডিউস করছিলাম কত? 25,500 ইউনিট। সো 25,500 ইউনিটের জন্য আমি যদি 1 টাকা 25 দিয়ে গুণ দিই, তাহলে পাচ্ছি 31,875 টাকা। রিয়েলমি 10C কার একদিনও বোঝে না যে প্রতিদিন তার ক্লাস রেকর্ড অন হয়ে যায়? আপুটাকে একটু বলেন মিউট করার জন্য। এগুলা কি আমি বারে বারে মিউট করে দিচ্ছি, সো আমি এক্সট্রিমলি সরি আসলে। সো যেটা হচ্ছে যে আমার তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমার ডেপ্রিসিয়েশন দাঁড়াচ্ছে 31,875। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আমার ওইখানে ছিল আওয়ারে, এখন হলো ইউনিট, এই ডিফারেন্স। আমি আবারও রিপিট করতেছি যেহেতু সাউন্ডের সমস্যা হয়েছে।
আমি 3 লাখ টাকা দিয়ে প্রডিউস করতে পারতেছি 2,40,000 ইউনিট, ঠিক আছে? আমি প্রডিউস করছি কত? আমি 25,500 ইউনিট প্রডিউস করছি। তো 3 লাখ টাকা দিয়ে যেহেতু 2,25,000 ইউনিট প্রডিউস করতে পারি, সো আমি 1 ইউনিট প্রডিউস করতে কত টাকা খরচ পড়তেছে? 1 টাকা 25 পয়সা। 1 টাকা 25 পয়সা। আমি প্রডিউস করছি 25,500 ইউনিট, সো আমি 1 টাকা 25 রে যদি 25,500 দিয়ে গুণ দিই, সো আমি পাচ্ছি 31,875। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এবার 31,875 ডেপ্রিসিয়েশন। জি, ওয়ার্কিং আওয়ার সেম। আমি 3 লাখ টাকা দিয়ে আমি কত ঘন্টা ইউজ করতে পারি? 25,000 ঘন্টা ইউজ করতে পারি। সো পার ঘন্টায় খরচ পড়তেছে 12 টাকা। সো আমি ওই বছর 2024 সালে ইউজ করছি হইলো আমার 2,650 আওয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? 12 দিয়ে গুণ দিলে আমি পাচ্ছি আমার 3,18,000 টাকা পাচ্ছি ডেপ্রিসিয়েশন। আমাকে স্যার। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার, মিলছে এটা। জি, আমার 4 নম্বরে বলছে আমার সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড এবং ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, দুইটাই চাইছে, সবগুলো চলে আসছে এখানে। হ্যাঁ, তো সাম অফ দ্য ইয়ার মেথডে আমি কি বলছিলাম? সাম অফ ইয়ার কি হবে? আমার 10, 9, 8, 7, 6, 4, 5, 4, 3, 2, 1 সবগুলো যোগ করব, যোগ করে পাইছি আমি 55। ঠিক আছে, সো আমি নিচে 55 থাকবে, ওপরে হলো 10 থাকবে, যেহেতু 10 বছর ইউজফুল লাইফ। তো 3 লাখ টাকাকে আমি 55 দিয়ে ডিভাইড করব, 10 দিয়ে গুণ করব, আমি কি পাবো? আমি ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন পাবো। দ্বিতীয় বছর আমি কি করতেছি? সেকেন্ড ইয়ারে আমি 3 লাখ টাকায় 55 দিয়ে ডিভাইড করতেছি, 9 দিয়ে গুণ করতেছি। সো এটা আমরা জানি, অলরেডি করে আসছি, রাইট? জি স্যার, আপনাদের সাম মেথডটা পুরোটাই ভালো স্যার, n × n + 1 এটা ব্যাস লাগে। জি, ফর্মুলা সারা করলেও কিন্তু সহজ, খারাপ না কিন্তু একবারে। ফর্মুলা সারা করলে কিন্তু খারাপ হচ্ছে না। আমি সাম অফ ইয়ার বের করবো শুরুতে 55, সো আপনি এই জিনিসটা ফর্মুলা দিয়েও বের করতে পারেন, আপনি ফর্মুলা সারাও বের করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। লাস্ট হলো ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। সো ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে আমার কি দাঁড়াচ্ছে? আমার 20% ডেপ্রিসিয়েশন। সো ফার্স্ট ইয়ারে আমার 60,000 টাকা আসতেছে, সেকেন্ড ইয়ারে আসবে কত? সেকেন্ড ইয়ারে আমি 3 লাখ থেকে 60,000 বাদ দিব, বাদ দিয়ে আমি পাবো কত? 2,40,000। সো আমি সরি, ডিক্লাইনিং মেথডে আমি বলছিলাম কি স্যার আমার ডিক্লাইন মেথডে স্ক্র্যাপ ভ্যালু বাদ যায় না, তাহলে হ্যাঁ, এখানে স্ক্র্যাপ 3 ভ্যালু লাখ বাদ কেন যায় না, হলো? ঠিক আছে? যে কস্ট অফ মেশিন হলো আমার 3,15,000, স্ক্র্যাপ ভ্যালু বাদ দিব না, আমি লেস ডেপ্রিসিয়েশন, আমি 40,000 ডেপ্রিসিয়েশন বাদ দিছি। সো আমি পাচ্ছি কত? ফার্স্ট ইয়ার 2,75,000 টাকা। আচ্ছা, এখানে তো একটা সমস্যা আছে, ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন হলো আমার 40,000। 60,000 টাকা, 20%, কিন্তু ওইখানে তো স্ক্র্যাপ ভ্যালু। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে, দাঁড়ান আমি একটু ক্লিয়ার হই। হ্যাঁ, মাসের প্রবলেম হয়েছে, মে মাস থেকে শুরু হয়েছে, 4 মাস বাদ মে যাবে। মাস থেকে শুরু করছে তো সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, এই কারণে 4 মাস 40,000 বাদ টাকা। যাবে। জি জি, না ওই যে থেকে ডিক্লাইনিং ডিসেম্বর ব্যালেন্সে তো স্ক্র্যাপ ভ্যালু বাদ যায় না। তো স্ক্র্যাপ ভ্যালু বাদ যায় না আমার, তো আমি ডেপ্রিসিয়েশন চার্জ তো 3 লাখের উপরই করছি, বাট স্ক্র্যাপ ভ্যালু বাদ দেয় না হইলো কস্ট ভ্যালুর উপরে, আমি তারপর 2,75,000। টাইমটা স্যার 8 মাস স্যার, টাইমটা হিসাব আছে স্যার। ডিক্লাইনিং মেথডে আমরা টাইমটা ছিল স্যার। হ্যাঁ, টাইমটা ঠিক আছে, টাইমটার কারণে 40,000 আসছে স্যার। ঠিক আছে। তারপর আমরা কি হয়েছে যে আমি এভাবে করছি না, স্ক্র্যাপ ভ্যালু যে এখানে 30, এখানে বাদ দেয় না, যে স্ক্র্যাপ ভ্যালু বাদ দিয়ে করছে যে সেকেন্ড ইয়ারে আবার ওখানে মে মাস থেকে শুরু করেছে এজন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। আপনারটা তো একবারে বাদ দেওয়া ছিল স্যার, এখানে একবারে দেয় নাই ওরা। হ্যাঁ হ্যাঁ, পরের বছর এসে আবার সে স্ক্র্যাপ ভ্যালু যোগ করছে, ঠিক আছে, যোগ করে তারপর করছে। তাহলে আমরা পারতেছি তো, সো ম্যাথ পারতেছি আমরা। ভাই এই অংশটা আবার একটু বলেন তো, আমি লাস্টের ডি নাম্বারটা বুঝিনি। ডিক্লাইন মেথডে ডিক্লাইনিং মেথডে আমার 60,000 টাকা হলো পুরো বছরের, বাট যেহেতু আমি 8 মাস ইউজ করছি, 8 মাস দিয়ে গুণ করছি, 12 দিয়ে ডিভাইড করছি, 40,000 টাকা আসছে। তো 40,000 বাদ দিব, আমি তো 3 লাখ থেকে বাদ দিব না, আমি বাদ দিব হলো 3,15,000 থেকে বাদ দিব, ঠিক আছে? তো আমি পাইছি 2,75,000 টাকা। তো 2,75,000 টাকার উপর 20% যখন চার্জ করতেছি, তখন আমার 55,000 টাকা হচ্ছে। কিন্তু স্যার এটা 3,15,000 টাকার উপর 20% হওয়ার কথা না? হ্যাঁ, ওইটাই বলতেছি, এটা মনে হয় ওরা ভুল করছে, বুঝছেন? ফার্স্ট ইয়ারে ভুল করছে, সেকেন্ড ইয়ারে এসে ঠিক করছে। স্ক্র্যাপ ভ্যালুটা কি বাদ দিয়ে করছে ওরা কি তাহলে ভুল করলো? স্ক্র্যাপ ভ্যালু বাদ দেওয়া যাবে না, সে তো মনে হবে সেকেন্ড ইয়ারে তো সেই স্যার ওরা তো স্ক্র্যাপ ভ্যালু বাদ দেয় নাই। না না না, স্ক্র্যাপ ভ্যালু তো প্রথমবার বাদ দিছে, সেকেন্ড বার এসে বাদ দেয় না।
ফার্স্ট ইয়ারে বাদ দিছে, সেকেন্ড ইয়ারে এসে আবার বাদ দেয় নাই। সো ওরা হ্যাঁ, ফার্স্ট ইয়ারে তাহলে তো প্যাচ লেগে গেল না বিষয়টা, আমরা তো এমনি নতুন কম বুঝি। স্যার এটা তো মনে হয় যে আসলে স্ক্র্যাপের উপরে কোনো ডেপ্রিসিয়েশন হবেই না, যেহেতু না করছে তো 15,000 টাকা আমাদের। সেকেন্ড ইয়ারে তো করছে, সেকেন্ড ইয়ারে তো সে 2,75,000 টাকার উপর 20% চার্জ করছে। স্ক্র্যাপটা তো বাদ দিয়েই স্যার হিসাব হচ্ছে স্যার, আমার তো স্ক্র্যাপটা আছেই, মানে যেটা বাদ দেওয়া তো দিয়ে দিছি স্যার 15,000, দেওয়ার পরে তো 3 লাখ আসছে, এরপরে তো আর স্ক্র্যাপ আর কাউন্ট হবে না স্যার, প্রতিবারে তো আর বাদ যাবে না। আপনি ওটা দেখেন তো এখানে প্রথমে কিন্তু কাউন্ট করছে, কস্ট অফ মেশিন হলো 2,15,000 কাউন্ট করছে তো, সেকেন্ড ইয়ারে কাউন্ট করছে, ফার্স্ট ইয়ারে করে নাই, ভুলে করে নাই আর। তাহলে কি হবে, এখানে কি স্ক্র্যাপ অ্যাড হবে না বাদ যাবে? স্যার এখানে ফার্স্ট ইয়ারে কাউন্ট করে নাই, সেকেন্ড ইয়ারে এসে কাউন্ট করছে। আমরা কোনটাকে কনফার্ম ধরবো, কোনটা সঠিক কোনটা ভুল, এটা আচ্ছা, আমরা এটা আমি পরের ক্লাসে ক্লিয়ার করবো, ঠিক আছে? স্যার ডিক্লাইনিং মেথডে তো আমাদের স্ক্র্যাপ ভ্যালু কাউন্ট করার কথা না। না না, ও তো করে নাই সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে করছে আর ফার্স্ট ইয়ারে ভুল করছে, ফার্স্ট ইয়ারে সে ভুল করছে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে ভুল করছে। ডিক্লাইনিং ভ্যালু ব্যালেন্সের ফর্মুলাই তো আমাদেরই আসে না, স্ক্র্যাপ ভ্যালু আসে না কোনোভাবে। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে ক্লিয়ার করবো, ঠিক আছে? আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। রাফি এন্টারপ্রাইজ পারচেজ এ ফ্যাক্টরি মেশিন এট এ কস্ট অফ 18,000 টাকায় সে একটা মেশিন পারচেজ করছে অন জানুয়ারি 1, 2020-এ। তাহলে আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি। সে 18,000 টাকা দিয়ে মেশিন পারচেজ করছে জানুয়ারি 1, 2020-এ, পুরো বছর ইউজ হবে। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড হ্যাভ সেলভেজ ভ্যালু অফ 2,000 টাকা। তার মানে তাহলে আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু হলো 16,000 টাকা। এট দ্য ইন্ড লাইফ হইলো আমার 4 বছর ইউজফুল লাইফ, ঠিক আছে? ডিউরিং স্যালভেজ আর স্ক্র্যাপ ভ্যালু কি একই? আচ্ছা, আমরা হিসাব করতেছি স্যার আর কি, দেখি না। আপনাকে বলবেন একটু করতে স্যালভেজ না, আর স্ক্র্যাপ ভ্যালু কি একই? আচ্ছা, আমরা ম্যাথটা করতে দিই, তারপরে কোশ্চেনে যাই। আমি সবাইকে মিউট করে দিলাম, আমরা ম্যাথটা তো শুরুই করলাম না। সো 18,000 টাকা 2,000 টাকা বাদ দিলে আমার ডিপ্রিসিয়েবল ভ্যালু হইলো 16,000 টাকা। ডিউরিং ইটস ইউজফুল লাইফ দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি ইউজড, আমার 1,60,000 আওয়ার ইউজ হবে। অ্যাকচুয়াল অ্যানুয়াল আওয়ারলি ওয়াজ, আমার 2020 সালে আমি ইউজ করছি হলো 40,000 আওয়ার, 21 সালে 60,000 আওয়ার, 22 সালে হলো 35,000 আওয়ার, 23 সালে হলো 25,000 আওয়ার, ঠিক আছে? প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল ফর দ্য ফলোইং মেথড, আমার স্ট্রেট লাইনে করব, ইউনিট অফ অ্যাক্টিভিটিতে করব, ডিক্লাইনিং ব্যালেন্সে করব, স্ট্রেট লাইন রেটে, ঠিক আছে? তো স্ট্রেট লাইনে আমি মনে মনে করে ফেলি, আমার 18,000 টাকা হলো ভ্যালু, সো 2,000 টাকা হলো আমার স্ক্র্যাপ ভ্যালু। সেলভেজ ভ্যালু আর স্ক্র্যাপ ভ্যালু এক কথা, সেলভেজ ভ্যালু আর স্ক্র্যাপ ভ্যালু এক কথা, ঠিক আছে? সো সেলভেজ ভ্যালু আর স্ক্র্যাপ ভ্যালু যদি এক কথা, 16,000 টাকা আমার হলো আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু, 4 বছর ইউজফুল লাইফ। সো 4 যদি আমি 16 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার 4,000 টাকা আসতেছে প্রতি বছরের ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে। সো স্ট্রেট লাইন মেথডে আমার আসতেছে 4,000 টাকা, ঠিক আছে? সো আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু হলো 18 থেকে 2,000 বাদ দিছি, 16,000 আসছে। ডেপ্রিসিয়েশন পার আওয়ার হলো আমার ডেপ্রিসিয়েশন পার ইয়ার ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ। 16,000 আমি 4 দিয়ে ডিভাইড করছি, এস্টিমেটেড লাইফ হলো 4 বছর। সো আমি 4,000 টাকা ডেপ্রিসিয়েশন ভ্যালু পাইছি। আমি বুঝতে পারছি, সবাই বুঝতে পারছেন, রাইট? এখন আসি হলো ইউনিট অফ অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট। সো আমি এই 16,000 টাকা, 16,000 অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশনটা, ওইটা আমি কত ঘন্টা ইউজ করতে পারি? 1,60,000 ঘন্টা ইউজ করতে পারি। সো 16,000 ডিভাইডেড বাই 1,60,000, 16,000 ডিভাইডেড বাই 16,000 ডিভাইডেড বাই আমার সো 16,000 ডিভাইডেড বাই ইন্টু 25%। আচ্ছা, এটা আমি 16,000 ডিভাইডেড বাই আমি 1,60,000 দিয়ে যদি ডিভাইড করি, আমি 0.1 হলো পার ইউনিটে খরচ হয়, 1 হলো পার ইউনিটে খরচ হয়, ঠিক আছে? সো আমরা পাইলাম। সো তাহলে 2020 সালে আমি 40,000 ইউনিট প্রডিউস করছি। সো আমি 0.1 দিয়ে যখন গুণ করব, আমি ডেপ্রিসিয়েশন পাইছি 4,000 টাকা। আমি 2021 সালে আমি ইউজ করছি 60,000 ইউনিট প্রডিউস করছি। সো আমি 0.1 দিয়ে যখন গুণ করতেছি পাচ্ছি 6,000 টাকা। 2022 সালে এসে আমি 35,000 ইউনিট প্রডিউস করছি। সো আমি 0.1 দিয়ে গুণ করে পাচ্ছি 3,500 টাকা। 2023 সালে আমি 25,000 ইউনিট প্রডিউস করছি, 0.1 দিয়ে গুণ করে পাচ্ছি 2,500 টাকা। আর কোনো সমস্যা? একুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো যোগ করে হয়েছে, 4 সাথে 6 যোগ হয়েছে 10,000 হয়েছে, 10-এর সাথে 3,500 যোগ হয়েছে 13,500 হয়েছে, 13,500 সাথে আমি 2,500 যোগ করছি 16,000 হয়েছে। আর এই যে বুক ভ্যালু যেটা বলছে, বুক ভ্যালু প্রথম বছরে আমার কি ছিল? প্রথম বছর আমার 16,000 ছিল, 18,000 ছিল না বুক ভ্যালু?
জি, আমার 18,000 টাকা বুক ভ্যালু ছিল, প্রথম বছর ডেপ্রিসিয়েশন করছি 4,000 টাকা, সো বুক 4,000 ভ্যালু টাকা, থাকতেছে 14,000 টাকা। আমার দ্বিতীয় বছর আমার 6,000 টাকা বাদ 10,000, যাবে 14 থেকে, সো 8,000 থাকতেছে। 8,000 থেকে আমি তৃতীয় বছর 3,500 বাদ গেলে থাকতেছে 4,500। 4,500 থেকে আমার 2,500 বাদ গেলে থাকতেছে 2,000। 2,000, 2,000, তো আমরা বলছিলাম সেলভেজ ভ্যালু থাকবে 2,000, সো মিলে গেছে 2,000 2,000 এর সাথে, ঠিক মিলে আছে, গেছে। জি, এক্স্যাক্টলি মিলে গেছে। বুক ভ্যালুটা একটু রিপিট করেন আরেকবার। বুক ভ্যালু হলো আমার পারচেস প্রাইস, আমার বইয়ে আমি আমার অ্যাসেটটা কত দামে লিখছি। আমি 18,000 টাকা দিয়ে কিনছি। আমার জার্নাল কি ছিল একটু মনে করার চেষ্টা করেন তো। আমার জার্নাল ছিল আমার মেশিন অ্যাকাউন্ট ডেবিট 18,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 18,000 টাকা। সো আমি যে মেশিন অ্যাকাউন্ট 18,000 টাকা ডেবিট করছি, আমার বইয়ে আমার হিসাবে মেশিন নামে আমার অ্যাসেটের সম্পদ কত টাকা, 18,000 টাকা, ওইটা আমার মিন করতেছি। সো আমার প্রথম বছর 18,000 টাকা ছিল বুক ভ্যালু। সো আমার এই 2020 সালের শেষে এসে, আমার জানুয়ারিতে ছিল 18,000 টাকা, বাট 20 সালের শেষে এসে আমার ডিসেম্বরে এসে 4,000 টাকা আমি ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি। সো বইয়ের ভ্যালু কমে গেছে আমার 4,000 টাকা, সো আমার দাদা হচ্ছে 14,000 টাকা। দ্বিতীয় বছর 14 থেকে আমি আবার ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি 6,000 টাকা, সো আমার আসতেছে হলো 8,000 টাকা। তৃতীয় বছর আমি 3,000 বাদ দিব, আসতেছে 4,500, তারপরে আসতেছে 2,000 টাকা। আপনি বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা জিনিস বলি। আমি যখন প্রথম বছর 4,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করছি, তখন জার্নাল কি হয়েছে, আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, মেশিন এক্সপেন্স ক্রেডিট, রাইট? মেশিনের ভ্যালু 4,000 টাকা কমছে। সো মেশিন এক্সপেন্স যখন আমি ক্রেডিট করতেছি, আমি একুমুলেটেড করি নাই। আমি সিম্পল যে একটা জার্নাল শিখাইছিলাম আপনাদেরকে, যে ডেপ্রিসিয়েশন যখন হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, মেশিন এক্সপেন্স ক্রেডিট। তো মেশিন ক্রেডিট হওয়া মানে কি, আমার 18,000 টাকা থেকে আমার 4,000 টাকা বাদ যাচ্ছে, সো 14,000 টাকা দাঁড়াচ্ছে মেশিনের ভ্যালু। তো এবার ভাইয়া ক্লিয়ার? এর দুইটা ঘর না দিল তো চলে নাকি? দুইটা কলাম এই যে আইবিবি দিচ্ছে, আমার কোশ্চেনে তো চায় নাই। কোশ্চেনে চায় না দিলেও হবে, বাট দিলে বেটার, যেহেতু আইবিবির বইয়ে দিচ্ছে, সো আপনি দিলে বেটার। আর ভাইয়া উপরে ওই যে একটা ছক করে দেওয়া আছে সবকটা ইয়ারের মনে হয় মানে স্ট্রেট লাইন করে দিছে, এই যে 25% মানে আচ্ছা, হ্যাঁ 1/4। বুঝি। এখন আমি জিনিসটা তো পার্সেন্টেজও করতে পারি, আবার আমি কি করতে পারি, আমার কথা হলো স্ট্রেট লাইন মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট জানতে চাইছে, ঠিক আছে। সো আমি পার্সেন্টেজ বের করেও করতে পারি, আমি আবার অ্যামাউন্ট সরাসরি আমি নাম্বার অফ ইয়ার দিয়ে ডিভাইড করেও করতে পারি। আমি 16,000-এ 4 দিয়ে ডিভাইড করা যে কথা, 25% দিয়ে গুণ করা একই কথা। এই বিষয়টা কিন্তু স্যার কোশ্চেনে চায় নাই আর কি, ডিমান্ড করে নাই প্রত্যেকটা ইয়ারের স্ট্রেট লাইন তো বলে নাই কোশ্চেনে, না বলছে এখানে দেখানো হয়েছে আর কি। প্রিপেয়ার দ্য ফলোইং মেথড ডেপ্রিসিয়েশন শিডিউল ফর দ্য ফলোইং মেথড। সো আমার ইউজফুল লাইফ 4 বছর, তো সো আমি 4 বছরের করছি আর কি। না এখানে বলা আছে যে এই যে আওয়ার্ড বেসিসে বলা আছে, তো স্ট্রেট লাইনে বলা নাই, কিন্তু আওয়ার্ড বেসিসে 4 বছরের আমি আওয়ার্ড দেখাইছি। সবগুলা 4 বছরের বের করতেছি, সবগুলাই 4 বছরের বের করতেছি, ঠিক আছে। ডাবল এন্ট্রিটা একটু দেখি স্যার। এবার আসি হলো ডিক্লাইনিং ব্যালেন্স ইউজিং ডাবল এন্ড স্ট্রেট লাইন রেট। সো স্ট্রেট লাইন হলে কত হবে, 25% হবে। আমার রেট অফ নর্মাল ডেপ্রিসিয়েশন হলো 25%, ডাবল ডিক্লাইনিং হলে হবে হলো 50%, ঠিক আছে। সো 25% যখন হবে তখন কি হবে, আমি 18,000-এ 25, সরি ডাবল ডিক্লাইনিং যখন হবে আমি 50 দিয়ে গুণ করবো, 9,000 পাবো, তারপর 4,500 পাবো। আর আমার সো ডাবল ডিক্লাইনিংটাই করছে ওরা, নর্মালটা করে নাই, ডাবলটাই চাইছে তাই না। সো আমার জি ডিক্লাইনিং স্যার, ডাবলটাই চাইছে। ডাবল স্ট্রেট লাইন, ডাবল দ্য স্ট্রেট লাইন রেট। তো ডাবলটাই চাইছি, আমি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সে করছি। তো আমরা জানি ডিক্লাইনিং ব্যালেন্সে আমার কি হয় না, আমার স্ক্র্যাপ ভ্যালু বাদ যায় না, আমরা বলছিলাম। তো এখানে আবার এটা অ্যাপ্লিকেবল হয়েছে, রাইট? এখানে কিন্তু আবার অ্যাপ্লিকেবল হয়েছে। তাহলে ভাইয়া কোনটাতে অ্যাপ্লিকেবল হবে আর কোনটাতে হবে না, এটা আমরা কিভাবে বুঝবো? না হ্যাঁ ওটা সবসময় ভুল অ্যাপ্লিকেবল ছিল। হবে, ওটা হয়তো ফ্র্যাকশন ইয়ার ছিল এই কারণে হয় নাই, হয়তো হয়তো ফ্র্যাকশন ইয়ারের কারণে হয় নাই, বা কোন কারণে হয় নাই, এটা আমরা নেক্সট ক্লাসে বলে দিব, বাট অ্যাপ্লিকেশন হবে, অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। ডিক্লাইনিং মেথডে এটা অবশ্যই মানে স্ক্র্যাপ ভ্যালু বাদ যাবে না। ঠিক আছে, এই ম্যাথটা আপনাদের করার জন্য দিলাম, আপনারা একটু করেন তো এটা। কোনটা স্যার এটা? স্যার প্রবলেম 11। স্যার আপনি কোথায়?
স্যারকে খুঁজে পাচ্ছেন? আমাদের ম্যাথ করতে বলছে। ভাই ম্যাথ করতে বলছে, ম্যাথ করেন। স্যার স্যারের বলেই ভূমিকা গেল ম্যাথটা করতে, আপনারা কেন ডাকতেছেন? এটা তো অনেকটা আগেরটার মতোই সেম। তো আপনারা পারতেছেন? এটা তো অনেকটা আগেরটার মতোই। হ্যাঁ, অনেকটা আগেরটার মতোই। তো আমরা পারবো মনে হয়। হ্যাঁ, তো আমি একটু দ্রুত যাবো তাইলে। মরিয়ম সিরাম আমরা বেশি নাই মনে হয়, আর আমরা একবার শেষ, এটাই লাস্ট ম্যাথ আর কি। মরিয়ম সিরামিক্স কত পৃষ্ঠা এটা? জি, কত পৃষ্ঠা এটা? এটা হলো 90 পেজি, 90 পেজি। সো মরিয়ম সিরামিক পারচেজ এ ফ্যাক্টরি মেশিন এট এ কস্ট অফ টাকা 18,000, জানুয়ারি 1, 2020 সালে সে পারচেজ করছে 18,000 টাকা দিয়ে। মরিয়ম সিরামিক এক্সপেক্ট দ্য মেশিন টু হ্যাভ এ সেলভেজ ভ্যালু অফ 2,000 টাকা, এক্স্যাক্টলি আগেরটার মতো। 4 ইয়ার্স ইউজফুল লাইফ, ডিউরিং দ্য ইউজফুল লাইফ মেশিন ইজ এক্সপেক্টেড টু 1,60,000 টাকা আওয়ারে ইউজ হবে। অ্যাকচুয়াল অ্যানুয়াল আওয়ারলি ইউজ হয় 40-60, এক্স্যাক্টলি আগেরটার মতো। স্ট্রেট লাইন, ইউনিট অফ অ্যাক্টিভিটি, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, এক্স্যাক্টলি 16 থেকে 2,000 বাদ যাবে না, 18 থেকে 16, 16,000, 60,000 আসবে স্যার। 16,000 তাহলে 0.1 মিনিট। তাহলে আল্লাহর কাছে শুকরিয়া যে 16,000 আমরা ডেপ্রিসিয়েশনে ম্যাথ পারছি, সো আমাদের সমস্যা তাহলে হয় নাই। স্ট্রেট স্যার লাইনে আজকে আর ম্যাথ 4,000 করেন নাই, শেষ করে দেন স্যার। অ্যাক্টিভিটি। আজকে কোনটা? অনেকগুলো ম্যাথ আজকে আর করাইন না স্যার, ম্যাথ এটাই শেষ না করে না, দেন। আমারও ইচ্ছা নাই, কারণ আপনাদের মাথায় আমি আওলাই দিতে চাচ্ছি না। আমরা অল্প অল্প করে হ্যাঁ। আগাই, তাহলে আমাদের জিনিসটা সুন্দর হবে, ব্রেনে থাকবে। স্যার নেক্সট ক্লাস কবে নিতে পারতেছেন একটু যদি জানাতেন। আচ্ছা, আমি একটা একটা ভালো পয়েন্ট বলছেন, আমি রেকর্ডেড ক্লাসে এই জিনিসটা বলি। আমি টোটালি এক্সস্টেড, বুঝছেন, সপ্তাহে 5 দিন ক্লাস নিচ্ছি তো। শুক্রবার সকালে রাতে, শনিবার সকালে রাতে, রবিবার নেই পার্ট 2 এর ক্লাস, সোমবারে আপনাদের ক্লাস, এই সোমবারেও ক্লাস আছে লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং। সো আবার বুধবারে এক্সট্রা ক্লাস নিচ্ছি, আবার উত্তরা ব্যাংকের ক্লাস থাকে আমার ট্রেনিং ইনস্টিটিউটে সোমবারে। সো সব মিলে আমি খুবই, আমার অফিস বাসা মিলে আমি আর মানে পারতেছি না আর কি, সত্যি কথা বলা ঠিক না। সো আমি আমি খুবই এক্সস্টেড, আবার এগুলো রেডি করার দরকার হয়। সো সব মিলাইয়া আমি চাচ্ছি একটু গ্যাপ দেওয়ার জন্য, এই সপ্তাহে আমি এক্সট্রা ক্লাসটা নিতে যাচ্ছি না, যদি আপনারা সাপোর্ট করেন। সো আমরা সোমবারে লজ এন্ড প্র্যাকটিসে ক্লাস করব, আমরা ম্যাথ যা শিখছি এগুলো করি, আমরা পরের বুধবারে ক্লাস নেই এক্সট্রা ক্লাসটা। ওকে স্যার, ঠিক আরে আছে ভাইয়া, স্যার, নেন। আমাদের একটা দিন ওই যে রেশিও অ্যানালাইসিসটা দরকার। সো আমরা সিকোয়েন্সিয়ালি যাব, সিরিয়ালি যাব। সো সিরিয়ালি যাব, এখন যেহেতু আইবিবি টেক্সট বইটা পেয়ে গেছি, সো আমরা টু ইন ডে আলোচনা করব, সমস্যা নেই। সো আমরা ফ্রুটফুল আলোচনা করব, ওইটা নিয়ে সমস্যা নেই। বাট আমরা একটু যদি সময় দিই, সো বুধবারে করা যায় না যে তা না। স্যার বুধবার কি তাহলে আমরা স্যার, রেশিও আপনার সুবিধা মতো অ্যানালাইসিস নেন করতে স্যার, পারি মেবি। আপনার সুবিধা মতো নেন স্যার। তাহলে নেক্সট ক্লাস কবে হচ্ছে আজকের পরে? আচ্ছা, আচ্ছা একটা আমি বলি, আমি আসলে এটা কনফিউশন করে লাভ নাই, আমরা বুধবারে ক্লাসে বসি, আমার কষ্ট হইলেও বসি। কারণ হলো আমরা অল্প পড়লাম, বেশি পড়লাম না। কারণ হলো স্যার বুধবারে দেন স্যার, ফিক্স দিলে সুবিধা হ্যাঁ, তাহলে সিকোয়েন্স স্যার থাকে 1 আর কি। ঘন্টা মতো পড়ান। স্যার মানে 3 বুধবারে তারিখে 1 ক্লাস ঘন্টা পাচ্ছি। মতো পড়ান। বুধবার আমি স্যার আমরা যেহেতু কয়টা? 4 স্যার টাইমটা একটু বলেন স্যার। না, অবশ্যই 10টা, অবশ্যই 10টা, আপনারা এখানে তো কনফিউজ 1 তারিখ আছেই স্যার, ওকে ওকে, ক্লাস থ্যাংক তো ইউ। 1 তারিখ আছেই স্যার। জি। একটা। ঈশিতা আপু বলতেছেন যে 8টা থেকে শুরু করার জন্য, অফিস থেকে না, বেরিয়ে এটা পসিবল 7টা হবে না, বাজে। 8টা থেকে হবে না স্যার, আসলে না, অফিস করে কোনোভাবেই হবে না। আস্তে আস্তে তো 9টা বেজে যায়। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, রেকর্ডেড ক্লাসটা শেষ করতেছি, তারপর আমরা কোশ্চেন অফিস অ্যান্সার থেকে সেশন। আসে হবে না। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আমি কোশ্চেন অ্যান্সার সেশনে যাব একটু পরে। সো সবাই থাকবেন, জাস্ট আমি রেকর্ডেড ক্লাসটা শেষ করতে যাচ্ছি। সো যারা রেকর্ডিং শুনতেছেন আজকের পরে, যারা মেন ক্লাসটা মিস করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা প্রতি বুধবারে আমরা ম্যাথ ক্লাস নিয়ে বসবো, অ্যাকাউন্টিং এর ম্যাথ ক্লাস প্রতি বুধবারে করবো, এটা মিস করবো না, রাত 10টা থেকে, ঠিক আছে? সো আমি আমার গ্রুপে তো আমি নোটিশ দিবই, তারপরেও আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমরা কনফিউজ হবো না। অনেকে দেখি যে ক্লাসের পরে বলে ভাই আমি জানতাম না, আমি ভাবছি 8টা থেকে ক্লাস হবে, আমি ভাবছি 10টা থেকে ক্লাস হবে। সো শুক্র শনিবার বলে একজনই মেসেজ দিচ্ছি আমি 10টা থেকে ক্লাস হবে। সো কোন নো কনফিউশন, আমরা রুটিন অনুযায়ী ক্লাস করতেছি। আমার সোমবারে ক্লাস হবে লজ এন্ড প্র্যাকটিস, এবং শুক্র শনিবার যেভাবে রুটিন আছে আমার রেগুলার ক্লাস রুটিন অনুযায়ী হবে। কোনো কনফিউশনে থাকবেন না, যদি আমি আল্লাহ সুস্থ রাখে, বড় ধরনের সমস্যা না থাকে, পার্সোনাল ইস্যু না থাকে। আর আমরা এক্সট্রা ক্লাসটা সবসময় প্রতি সপ্তাহে বুধবার রাতে করবো, এই আশার ব্যক্ত রেখে আমি আজকে ক্লাসটা রেকর্ডিংটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমরা ম্যাথ করবো, সুন্দরভাবে করবো, আমরা অ্যাকাউন্টিং আমরা এক্সপার্ট হব, ঠিক আছে? আমরা যে